ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দেয় নাদিয়াকে। এদিকে নাদিয়া থাপ্পড়কে সে লেভেলে রেগে গেছে। সাথে সাথে নাদিয়া 2টা থাপ্পড় মেরে দিল আমাকে। আমি তো থাপ্পড় খেয়ে আরও রেগে যাই। আবারও নাদিয়াকে থাপ্পড় মারতে গেলে নাদিয়া হাত ধরে ফেললো। চোরের মায়ের বড় গলা, এমনি তো চুরি করতে এসেছিস, এখন ধরা পড়ে আবার আমার গায়ে হাত। দাঁড়া, পুলিশকে ফোন দিতেছি। এ মেয়ে, একে তো আমার বাসায় এসে আমাকে থাপ্পড় মারলে, আবার আমাকে চোর বলছো? তোমার সাহস তো কম না? আচ্ছা রো। এই বলে আমি নিজের হাত ছাড়িয়ে নিলাম। দূর থেকে সব দেখছে নিহা আর আমার আব্বু আম্মু। নাদিয়া কিছু বলতে যাবে, তার আগে নিহা গিয়ে নাদিয়াকে থামতে বলল। এই নাদিয়া, তুই চুপ কর, তোর ভুল হচ্ছে। এইটা আমার ভাই রাজ। তোর ভাই মানে? তোর ভাই আসলো কই থেকে? তুই তো একাই। এত বছর পর তোর ভাই আসলো কই থেকে? আরে, আমার ভাই চট্টগ্রাম থাকে লেখাপড়ার কারণে। আর আমরা তো এসেছি 2 বছর হলো এখানে। তাই তুই রাজকে দেখিসনি, কারণ এই 2 বছরে একবার এসেছিল বাসায়, তাও সন্ধ্যা এসে সকাল সকাল চলে গিয়েছিল। ও, তা আগে তো বলিসনি তোর ভাই আছে। আরে, তুই তো কখনো জানতেই চাসনি, আর আমিও বলিনি। আর আমরা মাঝে মাঝে চট্টগ্রামে যেতাম ভাইকে দেখতে। তুই চুপ করবি? এখানে কি গুগল সেজে প্রশ্ন উত্তর দেওয়ার জায়গা? আমার ধমক খেয়ে নিহা নিচে দিল দৌড়। আর আমার বাবা মা অনেক আগে ছাদ থেকে চলে গেছে। এমন সময় আমি ধমক দিয়ে নাদিয়াকে বললাম, এই মেয়ে, তোমার এত সাহস কীভাবে হয় আমাকে চোর বলার আর আমাকে থাপ্পড় দেওয়ার? আমার ধমক খেয়ে নাদিয়া কিছু বলল না। আমি অনেক রেগে ধমকটা দেয় নাদিয়া কেঁপে উঠল আর চুপ করে রইল, কারণ ভুলটা তো তার। সরি, আসলে রাতের অন্ধকারে লাইট দিয়ে আপনাকে বুঝে কি যেন খুঁজতেছিলেন, তাই ভাবলাম চোর, কারণ নিহা রাতে ছাদে আসে না তাই। এই মেয়ে চুপ, একদম চুপ। তোর কাছে কৈফিয়ত চাইছি আমি? ফালতু মেয়ে। আমার ধমক খেয়ে নাদিয়া কেঁপে উঠল আর নাদিয়া আমার মুখের দিকে তাকালো আর মুহূর্তেই অনেক রেগে গেল। এতক্ষণ ঝগড়া হওয়ার কারণে নাদিয়া ভালোভাবে আমার দিকে তাকায়নি। আমার দিকে তাকাতেই চুপ করে থাকা নাদিয়ার মুখটা পুরো লাল বর্ণ ধারণ করেছে। নাদিয়া অনেক রেগে গেল। আমার দিকে তাকিয়ে নাদিয়া কেন রেগে গেল তা অজানাই থাক, গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। নাদিয়া অনেক রেগেই বলল, চুপ, একদম চুপ। অনেক কথা বলছিস। তুই আমাকে থাপ্পড় মেরেছিস, তোকে তো আমি। একে তো অন্যায় করেছেন, তার উপর আবার মুখে মুখে তর্ক। যত সব ফালতু মেয়ে, যান এখান থেকে। আমি কর্কশ গলায় প্রচণ্ড রেগে কথাগুলো বললাম আর ছাদ থেকে নেমে চলে এলাম আমার রুমে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে মাথা ঠান্ডা করে শুয়ে পড়লাম। এদিকে নাদিয়া সেখানে 2 মিনিট দাঁড়িয়ে থেকে নিচে নেমে পড়ল। নাদিয়া তার রুমে এসে হিসাব মেলাতে ব্যস্ত। তারপর ফোন থেকে কিছু একটা বের করে দেখে রহস্যময় একটা হাসি দিয়ে নাদিয়া শুয়ে পড়ল। কিছু বুঝতে পারছেন না তো? চলুন একটু অতীত থেকে ঘুরে আসি, ঘন্টাখানেক আগে, তবে এসব বুঝতে পারবেন। কিছুক্ষণ আগের কাহিনী, ফ্ল্যাশব্যাক। চিরচেনা শহর চট্টগ্রাম থেকে চলে যাচ্ছি। এই শহরটার প্রতি অনেক মায়া জমে আছে। চিরচেনা সেই শহর, কালকের ক্যাম্পাসে কখন আর আসা হবে না। সেই পুরোনো আড্ডাখানা, ক্লাসরুম, সব কিছুর জন্য আমার ভিতরে অনেক মায়া জন্মে আছে। হয়তো আর কখনো আসা হবে না এখানে। সব কিছু অনেক মিস করব। এসব ভাবতে ভাবতে মন খারাপ করে বাসে করে চলে যাচ্ছি সেই চিরচেনা চট্টগ্রাম থেকে ঢাকা। আসলে আমার নিজের বাসা হলো ঢাকায়, কিন্তু আমি সেখানে না থেকে চট্টগ্রামে থাকতাম। কেন জানি না, আমার চট্টগ্রামে থাকতেই ভালো লাগতো। তাই আমি এখানেই ভর্তি হই। নিজের বাসায় সামনে দাঁড়িয়ে আছি। প্রায় 8 থেকে 10 ঘন্টা জার্নি করে এসেছি। কলিং বেল চাপ দিতেই কিছুক্ষণ পর আমার আম্মু এসে দরজা খুলে দিল। আমার আম্মু আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল, হাবলার মতো চেয়ে আছে। কি হলো আম্মু, এভাবে চোর দেখার মতো তাকিয়েছো কেন? কি রে, এটা কি সত্যি তুই? আমি বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ আম্মু আমি। কেন, কি হয়েছে? আমাকে মনে হয় কোনোদিন দেখোইনি। না, আমার বিশ্বাস হচ্ছে না তুই এভাবে। আর আসবি তো বলে আসবি না, এভাবে না বলে চলে এলি। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আসলে তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য বলিনি। আমার তো এখনো স্বপ্নের মতো লাগছে। একটা চিমটি কাটতো দেখি। আমাকে স্বপ্ন সত্যি? এমন সময় আমি আমার আম্মুর হাতে জোরে একটা চিমটি কাটি আর আম্মু আহ বলে ওঠে, এত জোরে কেউ চিমটি কাটে? তুমি তো চিমটি কাটতে বললে, এখন আমার দোষ? হয়েছে হয়েছে, দোষ নির্দোষ নির্ণয় করতে হবে না। এবার তো বিশেষ হয়েছে। এখন কি ভেতর আসতে দেবে নাকি আবার চলে যাব? আয় ভেতরে আয়। এবার আর যাইতে পারবি না, 1 মাস থাকবি, না হলে হাত পা ভেঙে রেখে দিব। আচ্ছা ঠিক আছে, যাব না, যাও। আম্মু নিহা কই? আর বলিস না, সারাদিন শুধু বাসায় বসে ফোন টিপাটিপি। যা গিয়ে দেখ, হয়তো ড্রয়িং রুমে বসে ফোন চাপতেছে। আচ্ছা ঠিক আছে, যাই, একটু চমকে দিয়ে আসি। আসলে আমার মায়ের অবাক হওয়ার কারণও আছে, কারণ প্রায় 2 বছর ধরে আমি কখনো বাসায় আসিনি। পড়াশোনার জন্য চট্টগ্রামেই থাকি। এই 2 বছরের মধ্যে একবার এসেছিলাম বাবাকে দেখতে, তাও আবার সন্ধ্যায় এসে সকালে চলে গিয়েছি। প্রায় সময় আমার আব্বু আম্মু আর আমার বোন নিহা আমাকে এসে দেখে আসে।
কিন্তু আমি আসি না। এবার আমি আসছি কিছু সমস্যার ঝামেলার কারণে, যা গল্পের সাথে থাকলে জানতে পারবেন। আমি ভিতরে গিয়ে দেখতে পেলাম নিহা বসে বসে ফোন টিপছে। আমি পিছন দিক থেকে গিয়ে নিহার চোখ টেপে ধরলাম। কোন শালারে? এই বলে পিছনে না তাকিয়ে, ও মা গো, মরে গেলাম। ভাইয়া তুই এখানে? বেশি লাগেনি তো? আমি কি জানি নাকি তুই? আর তুই এভাবে হঠাৎ করে বাসায়? ভাবতেই অবাক লাগে, এত বছর পর সূর্য কোন দিকে, তাও 2 বছর পর। ভাবলাম সারপ্রাইজ দিয়ে আসি, কিন্তু আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। মা গো, এখনো ব্যথা করতেছে। এটা শুনে নিহা ফিক করে হেসে দিল আর আস্তে আস্তে গড়াগড়ি খাচ্ছে। তারপর কোনোরকম হাসি চাপিয়ে আমাকে বলতে লাগলো, যা রুমে গিয়ে রেস্ট নেই, সন্ধ্যায় আড্ডা দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে থাক। আমিও পড়ে গেলাম। তারপর আমি সিঁড়ি বেয়ে উঠে আমার রুমে চলে আসি। আমি রুমে ঢুকে অবাক, দেখি রুমটা ঠিক আগের মতো করেই সুন্দর করে রাখা আছে, সাজানো গোছানো। আমি আমার কাঁধে থাকা ব্যাগটা বিছানায় রেখে ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হতেই বিছানায় শুয়ে পড়লাম, কারণ প্রায় 8-10 ঘন্টা জার্নি করে এসেছি। বিছানায় শুয়ে পড়তে দিলাম এক লম্বা ঘুম। রাত প্রায় 10টার সময় নেহা এসে ঘুম থেকে ডেকে তুলে দেয়। আমি ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখি আমার আব্বু চলে এসেছে অফিস থেকে। আমি নিচে আসতেই আব্বু বলল, কিরে, এতদিন পর মনে পড়লো তাহলে আমাদের কথা? তোমাদের কথা তো সবসময় মনে পড়তো, কিন্তু কি করার, সময় পেতাম না। পড়াশোনার অনেক চাপ। তা তো জানি। পড়ালেখার কেমন চাপ, সারাদিন শুধু মারামারি। তোর প্রিন্সিপাল আমারে মাসে 10 দিন হলেও ফোন দেয় তোর মারামারির কারণ। তোর টেনশনে আমি বাঁচি না। আব্বু বাদ দাও তো এসব। আচ্ছা বাদ দিলাম, তা হঠাৎ করে আমাদের মনে পড়ার কারণ? নাকি আবার মারামারি করে আসছিস, ঝামেলা করে? আব্বু চলে যাবো কিন্তু এখনই। তোকে তো বিশ্বাস নাই, ঝামেলা করেও আসতে আসতে পারিস। তুমি আমারে চেনো না আব্বু, ময়দান ছেড়ে চলে আসার মানুষ আমি না। তখন আব্বু বলল, আচ্ছা বাদ দে সব, তা কতদিন থাকবি? আমি বললাম, ভাবতেছি আর যাব না, এখান থেকে পড়াশোনা করব। এটা বলতেই নিহা আমাকে জড়িয়ে ধরলো আর একটা চুমু দিয়ে দিল। নিহা তো অনেক খুশি যে তার ভাই আর যাবে না, এখানেই থাকবে তার সাথে। আমার গুদুমুদু মিষ্টি ভাইটা। হয়েছে, এখন ছাড়। কি বললি তুই? আবার বলতো। নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। আমি একটা কথা 2বার বলি না, এটা ভালো করে জানো তুমি। এখানে থাকলে তোমাদের অসুবিধা হলে বলো, আমি চলে যাচ্ছি। তুই আগের মতোই সেই এক রেখায় রয়ে গেলি। তোরে যাইতে হবে না, তুই যেতে চাইলেও যেতে দিব না। তোর যা কিছু দরকার সব নে, তবুও তুই এইখানে থাক। আমার কিছুই লাগবে না, আমারটা আমি নিজেই নিতে পারি। আচ্ছা বাবা, আমার ভুল হইছে তোর সাথে কথা বলে। চল, অনেক রাত হয়ে গেছে, ডিনার করে নেই। তারপর কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দিয়ে ডিনার করে যে যার রুমে চলে যাই। আমি আমার রুমে চলে এলাম, কি করব ভেবে পাচ্ছি না। রাত 11টা বাজে, ঘুমও আসতেছে না, কারণ রাত প্রায় 1টা ছাড়া আমি ঘুমাই না। তাই আমি ফোনটা বের করে আর একটা এয়ারপডস নিয়ে চলে গেলাম ছাদে। আমার কাজ হলো এখন গান শোনা। আমি এয়ারপডস খুলতেই কারেন্ট চলে গেল এবং একটা হেডফোন কান থেকে ছিটকে পড়ে গেল নিচে। চারদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, হালকা আলো। তাই আমি আমার ফোনের ফ্ল্যাশ অন করে হেডফোনটা খুঁজতে লাগলাম। অনেক ছোট জিনিস, তার উপর আবার কালো রং। এদিকে আমার বাসার অপোজিট সাইডে বাসার ছাদেই বসে গান শুনছিল নাদিয়া। আমাদের বাড়ির ছাদ তার বাড়ির ছাদ সেম উচ্চতায়। নাদিয়া আমার ছাদের দিকে মুখ করে বসে আছে। এমন সময় নাদিয়ার চোখ গেল আমাদের বাসার ছাদের দিকে। তাকিয়ে দেখতে পেল রাতের অন্ধকারে কে যেন লাইট জ্বালিয়ে কি যেন খুঁজতেছে। নাদিয়া ভাবতে লাগলো, আমাদের বাসায় তো নিহা ছাড়া কেউ নেই, তাহলে এত রাতে ছাদে কে? নিহা তো ভয়ে ছাদে আসে না, তাহলে এটা কি চোর নাকি? 100% শিওর এটা চোর। কারণ কয়েকদিন আগে নাজিম চাচার বাসায় চুরি হয়েছে। চোর বাবাজি, আজ তোর দিন শেষ। এই বলে নাদিয়া ওদের ছাদ থেকে নেমে পড়লো। এদিকে আমি আমার ইয়ারফোন অনেক কষ্টে কুড়িয়ে পেলাম। তারপর ফোনে গান প্লে করে ছাদের মাঝখানে দাঁড়িয়ে গান শুনতে লাগলাম, চোখ বন্ধ করে। এমন সময় কে যেন আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল আর শক্ত করে চেপে তুললো 2 হাত দিয়ে আর চিৎকার দিয়ে বলতে লাগলো, চোর চোর, আই কে কোথায় আছিস? চোর, নেহা কোথায় আছিস? তোদের বাসায় চোর। এই হলো মূল কাহিনী। এবার চলুন একটু এগিয়ে টুকুস করে বর্তমানে ফেরা যাক। এবার বর্তমান। সকাল 9টার দিকে নিহা এসে আমাকে ডেকে দেয়। আমি ফ্রেশ হয়ে নিচে নামলাম আমার ব্যাগ কাঁধে নিয়ে। তা দেখে আব্বু বলল, কিরে, সকাল সকাল ব্যাগ নিয়ে কই যাস? এই তো কলেজে যাব একটু ভর্তির জন্য। ও আচ্ছা, কোনো সমস্যা হলে আমার নাম বলিস। ওই কলেজের প্রিন্সিপাল আমার বন্ধু। প্রয়োজন নেই। ওর সাথে কথা বলাটাই বোকামি। চল নাস্তার টেবিলে ব্রেকফাস্ট করে নেই। তারপর আমি সহ সবাই ব্রেকফাস্ট সেরে নিলাম। আমি বেরিয়ে যাবো এমন সময় পিছন থেকে নিহা বলল, রাজ একটু থাম, আমি আসছি।
এই বলে নিহা তার রুমে চলে গেল রেডি হতে। নিহা রেডি হয়ে 2 মিনিট পর বেরিয়ে এলো ব্যাগ নিয়ে। তা দেখে আমি নিহাকে বললাম, কিরে তুই আবার কই যাবি? কেন কলেজে? আমি কি কলেজে যাব না নাকি? যাবি তো আমাকে কেন আটকালি? তুই একটা গাধা, তোর হয়তো মনে নেই তুই যেই কলেজে ভর্তি হতে যাচ্ছিস আমি সেই কলেজেই পড়ি। ওহ, আমার তো মনেই নেই। আচ্ছা চল। এই বলে আমরা বাসা থেকে বের হই কলেজের উদ্দেশ্যে। আমি এবার অনার্স দ্বিতীয় বর্ষে, আর নিহা হলো অনার্স ফাইনাল ইয়ারে। ঠিকই ধরেছেন, নিহা আমার সিনিয়র, কিন্তু আমি নিহাকে তুই করে বলি, আর নিহাও আমাকে। বাসা থেকে বের হইতেই নিহা আমাকে বলল, রাজ একটু দাঁড়া, আমি নাদিয়াকে ডেকে আনি। কোন নাদিয়া? কিসের নাদিয়া? আমি কারোর জন্য অপেক্ষা করতে পারবো না। আরে কাল রাতে যে মেয়েটা আমাদের ছাদে তোকে জড়িয়ে ধরেছিল সে। ওইসব ফালতু মেয়ের জন্য আমি অপেক্ষা করতে পারবো না। তুই থাক, আমি গেলাম। এই বলে আমি সেখান থেকে চলে এলাম। আর নিহা আমার দিকে একবার তাকিয়ে নাদিয়াকে ডাকতে চলে গেল, কারণ নিহা জানে আমি এমনই। এইদিকে আমি সেখান থেকে চলে এলাম একটা দোকানে। সেখানে গিয়ে একটা সিগারেট জ্বালিয়ে নিলাম, কারণ কাল থেকে সিগারেট খেতে পারিনি একটাও। তারপরে আমি সিগারেট টানতে টানতে কলেজে চলে গেলাম। কলেজ বাড়ির পাশে হয় হেঁটে আসলাম। কলেজটা একবার চারপাশে তাকিয়ে দেখে ক্যাম্পাসে প্রবেশ করলাম। কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতেই দেখতে পেলাম কিছু ছেলে মিলে বাইকের উপর উঠে বসে আছে আর মেয়েদেরকে উত্ত্যক্ত করছে। এটা দেখে আমি সেদিকে হাঁটা দিলাম। কলেজে যে ছেলেটা মেয়েদেরকে উত্ত্যক্ত করছিল তার নাম হলো আবির। আবিরের সামন দিয়ে একটা মেয়ে যাচ্ছিল। আবির মেয়েটাকে থামিয়ে নানাভাবে উত্ত্যক্ত করে মজা নিচ্ছিল। আবির হলো কলেজের ভিপির ভাই, তাই তারে কেউ কিছু বলার সাহস পায় না। আবার মেয়েটাকে উত্ত্যক্ত করছিল। এমন সময় আমি গিয়ে সোজা আবিরের বুক বরাবর দিলাম এক লাথি, যার কারণে আবির বাইক সহ নিচে পড়ে যায়। আবির উঠে দেখে একটা অপরিচিত ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে। তা দেখে সে বলল, কে রে? কে তুই? আমাকে মারার সাহস কই থেকে পেলি? আমার কলেজে এসে আমাকেই মারা? এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার শালাকে। রাজার কোনো রাজ্য লাগে না, রাজা যে রাজ্যেই যায় তার রাজ্য সেটাই হয়ে যায়। এটা বলে আবার সজোরে দিলাম আরেক লাথি বুক বরাবর। এটা দেখে আবির এসব বন্ধুরা আমাকে মারতে এলো। আমি এক এক করে সবাইকে মারতে থাকি। এসব মারামারি আমার হাতের ময়লা বললেই চলে। পুরো কলেজ ক্যাম্পাস তাকিয়ে আছে আমার দিকে, কারণ অপরিচিত একটা ছেলে এসে মারতেছে, তাও আবার আবিরকে। আমি একে একে সবাইকে মেরে মাটিতে শুয়ে দিলাম আর হকি স্টিক নিয়ে তাদের চারপাশে ঘুরতে লাগলাম। এদের হকি স্টিক দিয়ে ওদেরই পেটালাম। তারপর আমি কি যেন ভেবে আবিরের কলার ধরে মাটি থেকে দাঁড় করালাম। এটা দেখে পুরো কলেজ অবাক। যে ছেলেটা সবাইকে একটু আগে মেরে শুয়ে দিল, সেই ছেলেটা আবার আবিরকে দাঁড় করালো কেন? আমি আবিরকে দাঁড় করিয়ে বললাম, তোর বাসায় মা বোন নেই? আমার কথা শুনে আবির কিছু বলল না। তার ঠোঁট দিয়ে রক্ত পড়তেছে। আবির কোনো কিছু বলছে না, ভয়ে চুপ করে আছে। তা দেখে আমি আবারও ধমক দিয়ে বললাম, কিরে কথা কানে যায় না? কি বললাম বল? আছে। ধর এই দিক দিয়ে তোর বোন যাইতেছে, তখন তোর মতো যদি আমি তোর বোনকে উত্ত্যক্ত করি তোর কেমন লাগবে? তোরও তো মা বোন আছে, তোর কি কোনো কমন সেন্স নেই? এই মেয়েটা যদি তোর বোন হতো করতে পারতি এমন? কত মেয়ে কলেজে আসে পড়ালেখা করার জন্য, তোদের মতো কিছু ছেলের জন্য তারা সব ক্ষেত্রে পিছিয়ে। তোদের মতো কিছু ছেলের কারণে মেয়েরা রাস্তায় বের হতে ভয় পায়। যদি তোর বোনকে কেউ রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে তোর কেমন লাগবে? তোদের সে তো রাস্তার কুকুরও ভালো। তোদের মতো কিছু পুরুষের কারণে নিজেকে পুরুষ বলতেও লজ্জাবোধ করে কিছু পুরুষ। তোরা তো কাপুরুষ। আমি কথাগুলো বলাতেই আবির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি বলবে তার বলার ভাষা খুঁজে পাচ্ছে না। পুরো কলেজ ক্যাম্পাস তাকিয়ে আছে আমাদের দিকে। এমন সময় আমি আবারও বললাম, দেখ, খারাপের জগৎকে আমি পিএইচডি করে দেখেছি, চাকরি পাওয়া যায় না। তাই বলতেছি, সময় থাকতে ভালো হয়ে যা, নারীকে সম্মান দিতে শেখ, সেটাই মঙ্গল। আর এই কলেজে এসব করার আগে আমার কথা 10 বার ভাববি। এই বেলা আমি সেখান থেকে চলে আসলাম। পুরো কলেজ ক্যাম্পাস তাকিয়ে আছে আর আবির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি সেখান থেকে চলে এসে একটা বেঞ্চে বসি। এদিকে নাদিয়া নিহা সব দেখেছে দূর থেকে, কাছে আসেনি। নাদিয়া আটকাতে গেলে নিহা তাকে আটকায়, কারণ আমি যেটা করি সেটা আমাকে আটকানো অসম্ভব। তাই নাদিয়া আর এগোয়নি, সব দেখেছে আর শুনেছে দূর থেকে। তারপর আমাকে চলে যেতে দেখে নাদিয়া নিহাকে নিয়ে চলে এলো আমার পেছন পেছন আর আমার সামনে এসে দাঁড়ায়। আমি বেঞ্চে বসে আছি, এমন সময় তাকে দেখে আমার সামনে 2টা মেয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমার বোন নিহা আর নাদিয়া নামের মেয়েটা। তখন আমি বললাম, কি হঠাৎ সামনে এসে দাঁড়ালি কেন? এইভাবে ছেলেটাকে মারার কি দরকার ছিল? ছেলেটা তো আরেকটু হলে মরে যেত। আর আজ কলেজে এলি আর আজকে মারামারি শুরু করে দিয়েছিস। আমার সামনে যে অন্যায় করে আমি তাকে মারি, আর তোরে তো তার কৈফিয়ত দিতে হবে নাকি? দেখ কিভাবে কথা বলে তোর ভাই, অভদ্রের মতো। আমরা ওর সিনিয়র, তাও কিভাবে কথা বলে? কেউ বড় বোনের সাথে এভাবে কথা বলে? যত সব ফালতু। এ মেয়ে, তোরে আমি বলছি, আমি আমাদের ভাই বোনের মধ্যে কথা বলতে আসবি না। দেখ আমারেও তুই করে বলছে। আসলে তোর ভাই অভদ্র একটা।
আমার রাগ উঠলে আমি তুই করেই বলি, সিনিয়র জুনিয়র দেখার টাইম নেই। তুই তুই করে বললো, আমি কি ললিপপ চুষবো? তোর সিনিয়র, সম্মান দিয়ে কথা বলবি, আপনি করে বলবি। বলবো না সম্মান দিয়ে কথা, বলবো না আপনি। কি করবি তুই? তোরে তো আমি। নিহা, তুই তোর বান্ধবীকে নিয়ে যাবি এখান থেকে? আমার কিন্তু রাগ উঠতেছে, অনেক খারাপ কিছু হয়ে যাবে বলে দিলাম আমায় রাগালে। এই নাদিয়া চুপ কর, চল এখান থেকে। ওর রাগ সম্পর্কে তুই কিছুই জানিস না। রাজের রাগ উঠলে কাল রাতের মতো খেয়ে যাবে 2টা থাপ্পড়। কি? আমারে থাপ্পড় মারবে? আসুক না, আমারে চিনে না আমি নাদিয়া কি জিনিস। তোর ভাই বলে বেঁচে যাবে না। হয়েছে হয়েছে, চল এখান থেকে, ক্লাস শুরু হয়ে যাবে। এই বলে নিহা নাদিয়াকে টানতে টানতে নিয়ে চলে গেল। আমি নিজের রাগ কন্ট্রোল করি, অবাক হয়ে তাকিয়েছি নাদিয়ার দিকে আর ভাবছি এটা মেয়ে নাকি গন্ডা। তারপর আমি কিছুক্ষণ বসে থেকে প্রিন্সিপাল রুমে চলে গেলাম এবং প্রিন্সিপালের কাছে ভর্তির সব কাগজপত্র দিয়ে ভর্তি হয়ে গেলাম। কিন্তু একটা সমস্যা, আমি আমার পুরনো কলেজ থেকে একটা কাগজ নিয়ে আসিনি। স্যার, এই কাগজটা পরে এনে দিলে হবে না? এটা আনতে ভুলে গেছি, আসলে একটু সমস্যা আছে তো। আচ্ছা সমস্যা নেই, মনে করে এনে দিও, না হলে পরীক্ষা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে স্যার, আসি তাহলে। আচ্ছা যাও, আর মন দিয়ে পড়ালেখা করো, পরীক্ষা আর বেশি দিন দেরি নেই, 5 মাস আছে। ঠিক আছে। তারপর আমি সেখান থেকে সোজা ক্লাসরুমে চলে গেলাম। কিছুক্ষণ পর ক্লাসে ম্যাডাম এসে ক্লাস করাতে লাগলো। কিছুক্ষণ যেতেই আমার ভালো লাগতেছিল না, তাই আমি ক্লাস চলাকালীন সময়ে ক্লাস থেকে বের হয়ে চলে গেলাম। এইদিকে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা আজ পর্যন্ত কীভাবে ক্লাসের মধ্যে থেকে বের হয়ে যায়নি। তারপর আমি সেখান থেকে বের হয়ে ক্যান্টিনে এসে বসলাম। আমি বসে আছি, এমন সময় আমার পাশে কেউ এসে বসলো। আমি তাকিয়ে দেখি নাদিয়া। কি রে, ক্লাস না করে এখানে বসে আছিস কেন? এমনি, ভালো লাগতেছে না। আর আপনি একা এখানে? আপু কোথায়? নিহা? নিহা তো বাসায় চলে গেল, অনেকে মাথা ব্যথা করতেছে, তাই আমিও ক্লাস থেকে বের হয়ে চলে এলাম। একা একা ক্লাস করতে ভালো লাগে না। ও আচ্ছা। এই বলে আমি সেখান থেকে উঠে চলে এলাম। নাদিয়া আমার পেছন পেছন আসতে লাগলো আর আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে, ইগনোর করতেছিস নাকি? ইগনোর তো আমি সব মেয়েকেই করি, তবে আপনি চাইলে এক্সট্রা ভাব করতে পারি। নিহা ঠিক বলেছে, তুই আসলেই একটা ঘাটটারা। হয়েছে হয়েছে, তো এখন কোথায় যাচ্ছিস? দেখতে পাচ্ছেন না, বাসায় চলে যাব, ভালো লাগতেছে না। ও, আমিও বাসায় চলে যাব। দাঁড়া 1 মিনিট, আমি ক্লাস থেকে ব্যাগটা নিয়ে আসি। এই বলে নাদিয়া চলে গেল তার ব্যাগ আনতে, আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে। নাদিয়া তো জানে না আমি কারোর জন্য অপেক্ষা করি না, তাই আমি সেখানে অপেক্ষা না করে সেখান থেকে চলে এলাম। এদিকে নাদিয়া 2 মিনিট পরে এসে দেখে আমি নেই। আশেপাশে খুঁজে দেখে নেই, তাই নাদিয়া বাসার উদ্দেশ্যে চলে এলো আর মনে মনে বলতে লাগলো, কি ছেলে রে বাবা, একটুও দাঁড়াতেও পারলো না। এই ভেবে নাদিয়া বাসায় চলে এলো। এদিকে আমি বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। আমার আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, তুইও চলে এলি? ভালো লাগতেছিল না, তাই চলে এলাম। ভালো লাগবে কেন? ভালো লাগবে তো মারামারি করতে আর আড্ডা দিতে। মারামারি আবার কই করলাম? এই একদম মিথ্যা কথা বলবি না। নিহা এসে বলল তুই কলেজে গিয়েই মারামারি করছিস আর সিনিয়রদের সাথে বেয়াদবি করছিস। আম্মু ছেলেটাকে কেন মেরেছি শুনবে না? ও মেয়েদের সাথে বাজে ব্যবহার করছিল তাই মেরেছি। তুমি তো জানো আমি অন্যায় সহ্য করতে পারি না। তাহলে ঠিক আছে, ভালো কাজ করেছিস। আয় ভেতরে আয়, যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে। এই বলে আমি আমার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে নিলাম। তারপর রুমে গিয়ে রানাকে ফোন দিলাম। রানা ফোন ধরে বলল, কিরে কেমন আছিস? এই তো ভালো, তোর কি অবস্থা? তুই তো জানিস তোরে ছাড়া ভালো কিভাবে থাকি। তুই কি আর আসবি না এখানে? না আর যাবো না, এখানে কলেজে ভর্তি হয়েছি। ও, তোকে খুব মিস করবো রে। তুই গেছিস, কলেজটা পুরোই ফাঁকা হয়ে গেছে মনে হয় আমার কাছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর নিলয় কেমন আছে? তুই কি বেহাইয়া ওর খবর নিয়েছিস? তবে শুনেছি মোটামুটি সুস্থ আছে। ও আচ্ছা, ঠিক আছে। আর নিলয়ের সাথে ঝামেলা করবি না, ওকে ওর মতো চলতে দিবি। আশা করি কোনো খারাপ কাজ করবে না আমি নাই বলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রাখিস। ফোন রাখলাম, আল্লাহ হাফিজ। এই বলে ফোনটা কেটে দিলাম। আপনারা হয়তো ভাবছেন নিলয়কে কেন ওর সাথে ঝামেলা করতে মানা করলাম। গল্পের সাথে থাকলে সব জানবেন। তারপর আমি কিছু একটা চিন্তা করে দিলাম একটা লম্বা ঘুম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা গেলাম নিহার রুমে। গিয়ে দেখি নিহা নাই। তারপর নিচে চলে এলাম। নিচে আমার আম্মু সোফায় বসেছিল। আমি আম্মুকে বললাম, আম্মু নিহা কোথায়? ও তো ছাদে গেল। কেন, কিছু হয়েছে? না এমনি। তারপর আমি চলে গেলাম সোজা ছাদে। গিয়ে দেখলাম নিহা বসে বসে ফোন চালাচ্ছে। পিছনে গিয়ে আমি দিলাম জোরে একটা মাথায় বাড়ি। ও মা গো, আম্মু তোমার মেয়েকে মেরে ফেললো গো। এই কোন শালা রে?
আমি কেন? আর বলবি আম্মুকে মারামারি করছি? 100 বার বলবো, কুত্তা তোকে তুমি। কি করবি? দাঁড়া, দেখাইতেছি। এই বলে নিহা আমার চুল এসে ধরলো, আর আমি নিহার চুল একটু চুল ছেঁড়াছিড়ি করে নিহা আমাকে দিল এক লাথি। লাথিকে আমি নিচে পড়ে গেলাম, আর নিহা আমাকে দিকে হাসতে লাগলো। কিরে, আমার সাথে রাখতে আসবি আর? এটা বলতে আমি উঠে চুল ধরে টান দিয়ে দিলাম এক থাপ্পড়। থাপ্পড় দিয়ে ছাদ থেকে পালাতে লাগলাম। ছাদের গেটের কাছে দৌড়ে আসতেই কার সাথে যেন ধাক্কা খেয়ে পড়ে গেলাম। এটা দেখে নিহা এসে আবারও মারতে লাগলো। আমিও কম কিসে, আবারও দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। এমন সময় কেউ একজন বলে উঠলো, মা গো, মরে গেলাম গো, আমার কোমরটা মনে হয় ভেঙে গেল গো। এই কথা শুনে আমি আর নিহা মারামারি বন্ধ করে তাকিয়ে দেখি সিঁড়ির কাছে পড়ে আছে নাদিয়া, আর কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে নিহা তাড়াতাড়ি নাদিয়াকে দাঁড় করালো, কিন্তু সে হাঁটতে পারছে না। নাদিয়া পড়ে যাওয়ায় পায়ে একটু বেশি ব্যথা পেয়েছে। তারপর নাদিয়া আমাকে বলল, কিরে, দাঁড়িয়ে আছিস কেন বলদের মতো? কেন, আমি আবার কি করব? দেখতে পাচ্ছিস না হাঁটতে পারছে না? ধর গিয়ে দোল আর বসিয়ে দে। আমি কিভাবে কি করব? আরে গাধা, কোলে করে নিয়ে দোলনায় বসিয়ে দে। আমি নিচে থেকে বড় পানি ডাক্তার আঙ্কেলকে ফোন দিয়ে আসতে বলছি। এই বলে নিহা আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই নিচে নেমে পড়লো। এদিকে আমি কি করব ভেবে পাচ্ছি না। এক প্রকার বাধ্য হয়ে নাদিকে কোলে তুলে নিলাম। আমি এই প্রথম কোনো মেয়েকে কোলে নিলাম। এক অদ্ভুত ফিলিংস হচ্ছে। নাদিয়া অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি তখন নাদিয়াকে বললাম, এভাবে তাকিয়ে লাভ নেই, জীবনেও কোলে নিতাম না। আমার জন্য ব্যথা পেয়েছেন তাই নিলাম উপায় না পেয়ে। এই, তোরে কোলে নিতে হবে না, নামা। এটা বলতেই আমি নাদিয়াকে সাথে সাথে কোল থেকে নামিয়ে দাঁড় করিয়ে দিই। কোল থেকে নামিয়ে দিতেই নাদিয়া ব্যথায় খুকিয়ে উঠে বলতে লাগলো, ও মা গো। কি হলো, দাঁড়াবেন না? জেদি মেয়ে একটা। এই চুপ কর, তাড়াতাড়ি কোলে নে, ব্যথায় মরে গেলাম গো। এটা বলতে আমি আবারও নাদিয়াকে কোলে নিলাম আর দোলনায় গিয়ে বসিয়ে দিলাম। তারপর আমি নাদিয়াকে বললাম, দেখতে তো একদম চিকনি, আর কি ভারী গো বাবা। কি, আমি চিকনি? এটাকে বলে জিরো ফিগার। জিরো ফিগার? দেখতে পুরাই চিকনি, কিন্তু এত ভারী কেন? হ্যাঁ, কোন দিক দিয়ে আমারে চিকনি মনে হয়? তোর চেয়ে একটু হলেও মোটা আছি। তাহলে মোটু? তোরে তো আমি। এই বলে নাদিয়া ছাদে পা দিতেই আবারও ব্যথায় কুকিয়ে উঠলো, আর আমাকে বলল, তোর ভাগ্য ভালো, তুই বেঁচে গেলি। চোখ কি কপালে নিয়ে হাঁটতেছিলেন নাকি? এভাবে ধাক্কা খেয়ে পড়ে গেলেন? কি, আমি চোখ কপালে নিয়ে হাঁটি? আন্টিকে বললাম নিহা কোথায়, আন্টি বলল উপরে। উপরে আসতেই আর দুটো সিঁড়ি ছিল, এমন সময় তো তুই দৌড়ে এসে দিলি ধাক্কা। টাল সামলাতে না পেরে তো পড়ে গেলাম পা পিছলে। না জানি আমার পায়ে কি হয়েছে, আমার পা। সরি, আসলে নিহার কারণে হয়েছে সব। তোর শরীর সারে 7 বার, আগে সুস্থ হয়ে নেই, তারপর তোরে দেখে নেবো। আচ্ছা, দেখা যাবে কে কাকে দেখে নেয়। আমার কি দোষ? সব সব দোষ নিহার। ও যদি দৌড়ানি না দিত এমন হতোই না। নাদিয়া ডান পায়ে গিয়ে দিল। আমি নিহা তাকিয়ে দেখি পাটা ফুলে গেছে, ফর্সা পাটা লাল হয়ে গেছে। তারপর নিহা বরফ দিতে লাগলো। কিছুক্ষণ পর ডক্টর আঙ্কেল এলো, এসে পাটা ভালোভাবে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিল, কারণ পাটা অনেকটা মচকে গেছে। তখন আমি বললাম, আঙ্কেল, পাটাতে কি হয়েছে? পাটা মুচকে গেছে, কিন্তু কিভাবে এমন হলো? আসলে আঙ্কেল, সিঁড়ি থেকে উপরে আসতেছিলাম, এমন সময় পা পিছলে যায়। ও আচ্ছা, বুঝলাম। সাবধানে হাঁটবে তো। আঙ্কেল, সুস্থ হতে কতদিন লাগবে? নর্মালি 1 সপ্তাহ তো লাগবেই। কি, 1 সপ্তাহ? এই 1 সপ্তাহ তো অনেক দিন। কিছু করার নেই মামুনি, 1 সপ্তাহ তো লাগবেই। এই 1 সপ্তাহ ভালোভাবে রেস্ট নেবে। ঠিক আছে আঙ্কেল। আর কিছু ওষুধ লিখে দিয়েছি, নিয়মিত খাবে, দেখবে 1 সপ্তাহের ভেতরে সুস্থ হয়ে গেছো। তারপর ডক্টর কিছু ওষুধ লিখে দিয়ে চলে গেল। আমার আম্মু বলল, নাদিয়া মা, তুমি কি নিহার রুমে থাকবে না বাসায় চলে যাব? না আন্টি, বাসায় চলে যাব। আম্মু হয়তো টেনশন করছে, রাত হয়ে গেছে প্রায়, কিন্তু আমি যাব কিভাবে? আরে আমরা আছি না, চল, টেনশন করছিস কেন? তারপর নিহা নাদিয়ার হাত ঘাড়ে দিয়ে দাঁড় করালো। নাদিয়া দাঁড়িয়ে থাকতেই পারছে না, পা নিচে নামতেই ব্যথায় কুকিয়ে উঠছে। তা দেখে নিহা আমার দিকে তাকালো। আমি বললাম, কিরে, এভাবে তাকিয়েছিস কেন? আমি পারবো না। পারবি না মানে? তোর জন্য এই অবস্থা আজকে ওর। আমি কিচ্ছে করে করেছি নাকি? আমি পারবো না। থাক নিহা, জোর করতে হবে না, আমি চলে যেতে পারবো। তুই কি পাগল হয়েছিস নাকি? কিভাবে যাবি? দেখ, রাত শেষবার বলছি, কোলে করে নিয়ে যাবি নাকি আম্মুকে সত্যটা বলবো? থাক, আর আম্মুর ভয় দেখাতে হবে না। তোদের দুজনকেই আমি সুযোগ পেলে দেখে নেব। ওকে, দেখে নিস। চল এখন কোলে নে। তারপর আর কি করার, আমি নাদিয়াকে কোলে তুলে নিলাম আর নিচে নেমে এলাম। নিচে আসতেই বললাম, কিরে নিহা, তোর বান্ধবী খায় কি? এত ভারী রে। দেখ, ফাজলামি করবি না, ফাজলামি করার সময় এটা না, নিয়ে আয় তাড়াতাড়ি।
এদিকে নাদি কিছু বলছে না, রেগে তাকিয়ে আছে আমার দিকে। এ কথা বলায় আবার তার লজ্জাও লাগছে। তারপর আমি নাদিয়াকে কোলে নিয়ে নাদিয়ার বাসার সামনে চলে এলাম। আমাদের আর নাদিয়াদের বাসা তো সামনাসামনি, রাস্তার অপোজিট সাইডে। আমার তেমন কোনো কষ্ট হলো না নাদিয়াকে কোলে করে নিয়ে আসতে। নেহা কলিং বেল চাপ দিল। তারপর 30 সেকেন্ড পর নাদিয়ার আম্মু দরজা খুলে দিল। নাদিয়াকে এই অবস্থায় দেখে তার আম্মু বলল, কি রে নিহা, নাদিয়ার কি হয়েছে? আন্টি আগে রুমে যাইতে দেন, পরে বলছি সব কিছু। তাড়াতাড়ি নিয়ে যা ওর রুমে, আমি ডাক্তারকে কল করে আসতে বলছি। আন্টি ডক্টরকে কল করতে হবে না, ডক্টর এসে দেখে গেছে আমাদের বাসায়। তারপর আমি নেহার পিছু পিছু নাদিয়ার রুমে এসে নাদিয়াকে শুয়ে দিলাম। এমন সময় নাদিয়ার আম্মু বলল, কি রে নিহা, কি হয়েছে ওর? আসলে আম্মু, নেহাদের বাসায় সিঁড়িতে পিছলে পড়ে গেছিলাম, পায়ে ব্যথা পেয়েছি, একটু হাঁটতে পারছি না। জানি তো এমন হবেই, একটু সাবধানে হাঁটবি তো, যত সব ঝামেলা। আমাকে তোমার ঝামেলা মনে হচ্ছে? ঝামেলার চেয়ে বেশি কি তুই? তোরে নিয়ে আর পারি না আমি। আন্টি আমি তাহলে আসি, কালকে আসবো। আর এই যে ওষুধ লিখে দিয়েছে এগুলো নিয়মিত খেলে ঠিক হয়ে যাবে। নিহার, তোর আঙ্কেল তো বাসায় নেই, দেশের বাইরে গেছে কয়েকদিনের জন্য। তুই তো জানিস ওষুধগুলো এখন কেমনে আনবো আমি। ও আন্টি আমার তো মনেই ছিল না, টেনশন করবেন না আন্টি, আমার ভাই তো আছেই। এই রাজ ওষুধগুলো এনে দে তো বাজার থেকে। এই কথা বলতে আমি নেহার দিকে তাকিয়ে আছি। নেহা একটু রেগে তাকালো আমার দিকে। তারপর আর কি, আমি বের হয়ে কাগজটা নিয়ে ওষুধ কিনতে গেলাম। কি রে নিহা, তোর ভাইও আছে? জি, ও আসলে এখানে থাকতো না, চট্টগ্রাম থাকতো। আর আমরা তো এসেছি এখানে 2 বছর হবে। রাজ এখানে আসে নাই 2 বছর ধরে, একবার এসেছিল মাত্র, তাই ওরে দেখেন নাই। ও আচ্ছা, তোর ভাই কিন্তু কিউট আছে দেখতে, নাদিয়ার সাথে খুব মানাবে। তোর ভাইকেই আমি আমার মেয়ের জামাই বানাবো। আম্মু, কি হচ্ছে এসব? তুমি চুপ করবে প্লিজ? আন্টি তাহলে আমি যাই, তাহলে একটু কাজ আছে, রাজ এসে ওষুধগুলো দিয়ে যাবে। ঠিক আছে, যাও। তারপর নিহত চলে গেল। এদিকে আমি কিছুক্ষণ পর ওষুধ নিয়ে এসে কলিং বেল চাপ দিলাম। নাদিয়ার আম্মু এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, রাজ, ওষুধ নিয়ে এসেছো? আসো, ভিতরে আসো। না আন্টি, এখন আর ভিতরে যাব না, এই নিন ওষুধ। আরে আসো, ভিতরে আসো, কিছু খেয়ে যাও, অনেক কষ্ট করেছো। না আন্টি, আজ থাক, অন্যদিন আসবো। আর আপুকে আছে না চলে গেছে? নিহা তো চলে গেছে। ঠিক আছে তাহলে আন্টি, আমি আসি। আর ওষুধগুলো নিয়ম করে খেয়ে নিতে বলবেন। ঠিক আছে বাবা। তারপরে আমি ওষুধগুলো নাদিয়ার আম্মুকে দিয়ে চলে এলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় বসে দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বললাম, যাক বাবা, বাঁচলাম, এখন একটু ঘুমিয়ে নেই। তারপর আমি ঘুমিয়ে পড়লাম ক্লান্ত থাকায়। রাত 11টায় নেহা আমাকে ডেকে গেল। তারপর সবাই মিলে ডিনার করে তারপর আমি রুমে এসে কিছুক্ষণ গল্প লিখে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসছে না। নাদিয়া নামের মেয়েটার কথাই মনে পড়ছে। এই প্রথম কোনো মেয়েকে কোলে নিলাম, ভাবতে আমার শরীরে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হলো। তারপর আমি সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেলাম, কারণ নিহা আজকে আসবে না, নাদিয়াদের বাসায় থাকবে, তাকে সময় দিতে। আমি কলেজে এসে একটা বেঞ্চে বসে পড়লাম। বসে বসে সিগারেট খাচ্ছি। এমন সময় আমার পাশে কি একজন এসে বসলো। আমি তাকে দেখি কাল যে ছেলেটাকে মেরেছি সেই ছেলেটা, মানে আবির। আমি তার দিকে একবার তাকিয়ে আবারও আনমনে সিগারেট খেতে লাগলাম। এমন সময় আবির বলল, ধন্যবাদ ভাই আপনাকে। হঠাৎ করে ধন্যবাদ? আপনি তো আজব মানুষ, কালকে মারলাম আর আজকে এসে ধন্যবাদ দিচ্ছেন। আসলে ভাই, ধন্যবাদ দিচ্ছি এই কারণে, আমার ভুলটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য। আমি যা করতাম তার সম্পূর্ণ ভুল ছিলাম আমি। আমার বাসায়ও মা বোন আছে, সেভাবে কখনো ভাবা হয়নি যে মেয়েটা যদি আমার বোন হতো। নিজের ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক। এই বলে আমি একটা মুচকি হাসি দেই আর সিগারেট খেতে লাগলাম। আমি কিছু একটা ভেবে সিগারেটটা আবিরের দিকে এগিয়ে দিলাম। আবিরও কিছু একটা ভেবে সিগারেটটা আমার হাত থেকে নিয়ে খেতে লাগলো আর বলল, তোমারে তো আগে কখনো এই কলেজে দেখি নাই, নতুন ভর্তি হয়েছো নাকি? হ্যাঁ, একটা সমস্যার কারণে আগের কলেজ থেকে বের হয়ে এখানে এসে ভর্তি হলাম। ও আচ্ছা, তা কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। আমি ফাইনাল ইয়ারে। তার মানে বড় ভাই? কিসের বড় ভাই, আজ থেকে তুমি আমার ফ্রেন্ড। কি বানা আমারে তোমার ফ্রেন্ড? কিছু একটা ভেবে মুচকি হাসি দিয়ে বলে, ওকে ডান, বাট নো তুমি, নো আপনি, অনলি তুই। ওকে ডান। যাক, অবশেষে কলেজে একটা বন্ধু পেলাম। একা একা ভালো লাগতেছিল না। জানিস, আমি না আগে এমন ছিলাম না। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, কিন্তু সে আমার সাথে অভিনয় করে টাইম পাস করেছিল। তখন থেকে মেয়েদের প্রতি একটা ঘৃণা জন্ম নেয়। তারপর আস্তে আস্তে কবে যে নিজেকে হারাইলাম আর পাইলাম না, এরকম হয়ে গেলাম আস্তে আস্তে। আবার সেই মেয়ে মানুষ? আরে তুই ছেলে মানুষ না,
মেয়েরা তোর জন্য কাঁদবে, মেয়েরা তোর জন্য ঘুরে বেড়াবে। জাস্ট নিজের ঠিক রাখ আর মেয়েদের ইগনোর করতে শিখ। দেখবি এসব মেয়ের জন্য আফসোস আর কখনোই হবে না। নিজেকে দামি ভাব। দেখবি এসব কম দামি মেয়েদের টাইম দিবি না, দেখবি আলাদা একটা ফিল পাবি। বুঝলাম। তা একটা কথা বল, তুই প্রথম দিনে এসে আমারে মারলি, যেখানে আমাকে কেউ উঁচু গলায় কথা বলতে পারে না। তুই এত ক্ষমতা কই পেলি? আমাদের কারো ক্ষমতায় জোর লাগে না, অন্যদের যেখানে ক্ষমতা লাগে সেখানে আমাদের নীরবতাই যথেষ্ট। আবির আর কোনো কথা বলল না। দুজনে ক্লাসে যেতে লাগলাম, কারণ ক্লাসের টাইম হয়ে গেছে। আমার আর আবিরের দিকে অনেকে বুড়ুকুসকে তাকিয়ে আছে, কারণ কাল যে ছেলেটাকে মারলো আজ আবার তার সাথেই। আমরা যে যার ক্লাসে চলে গেলাম, আমি আমার ক্লাসে আর আবির তার ক্লাসে। তারপর আমি একে একে 3টে ক্লাস করে বেরিয়ে পড়লাম। তারপর বেরিয়ে সেই গাছতলায় সেই বেঞ্চে এসে বসলাম। আমি বসে বসে সিগারেট টানছি, এমন সময় কেউ আমার হাত থেকে সিগারেটটা কেড়ে নিল। তাকে দেখে আবির, তা দেখে বললাম, কি রে আসছিস? চল বাসায় যাই। কেন, আর ক্লাস করবি না? না রে, ভালো লাগতেছে না। তুই চাইলে করতে পারিস। থাক, আমি বাসায় গেলাম। না থাক, আমিও করব না, চল বাসায় যাই। তারপর আবির আর আমি বাইক নিয়ে বাসায় আসতে লাগলাম। আবির আমাকে আমার বাসায় নামিয়ে দিয়ে সে বাসায় চলে গেল। আমি কলিং বেল চাপ দিতে আম্মু এসে দরজা খুলে দিল। তারপর আমি ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। এমন সময় আম্মু বলল, এই রোজ শোন, হ্যাঁ আম্মু বলো। এই যে খাবারগুলো নিয়ে যা, নাদিয়ার আম্মু বাসায় নাই, নাদিয়াকে দিয়ে দিস। মেয়েটার মনে হয় সকাল থেকে না খেয়ে আছে। তুমি গিয়ে দিয়ে আসো না। যেটা বলছিস সেটা কর, আমার কাজ আছে। আমি গল্প করে আসলাম মাত্র নাদিয়ার কাছ থেকে। আপুকে বলো, আপু তো আছেই। নেহা বাসায় নেই, একটা কাজে তার বান্ধবীর বাসায় গেছে। তোর ভাল লাগে না। তারপর আমি খাবারগুলো নিয়ে নাদিয়াদের বাসায় চলে গেলাম। 2-3বার কলিং বেল চাপ দিতেই কিছুক্ষণ পর নাদিয়া এসে দরজা খুলে দিল। তা দেখে আমি বললাম, আপনাকে না ডক্টর রেস্ট নিতে বলেছে? এই পানি হাঁটতেছেন, সমস্যা হবে তো? একটু একটু কিচ্ছু হবে না, মোটামুটি অনেকটাই কমে গেছে। তা কি বলবি বল। এই যে আম্মু খাবার দিয়ে পাঠিয়েছে, সকাল থেকে নাকি কিছু খাননি। আয় ভেতরে আয়, টেবিলে রেখে দে। তারপর আমি ভিতরে গিয়ে টেবিলে খাবারগুলো রেখে দিলাম। নাদিয়া দরজাটা লাগিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমার কাছে আসতেই পড়ে যেতে লাগলো। এমন সময় নাদিয়াকে ধরে ফেললাম। একটু সাবধানে হাঁটবেন তো, পড়ে গেলে কি হতো? কিচ্ছু হতো না স্যার, তুই তো আছিস। আমি আছি মানে? না কিছু না। তারপর আমি ধরে নাদিয়াকে সোফায় নিয়ে বসিয়ে দিলাম আর খাবারগুলো সামনে এনে দিয়ে বলতে লাগলাম, নিন খেয়ে নিন, আমি আছি এখানে বসে। তুই রেখে চলে যা, আমি খেয়ে নিব। না, আপনি আমার সামনেই খান। আম্মু বলো সকাল থেকে কিছু খাননি। খাবো কিভাবে, আমি তো নিজের হাতে খেতে পারি না, আমাকে আম্মু খাইয়ে দেয়। তো এখন কি করবেন? জানি না। আমি আম্মুকে ডেকে দিই, আম্মু এসে খাইয়ে দেবে। আন্টি অনেকক্ষণ ছিল, আর আন্টির নাকি কাজ আছে, তাই তো চলে গেল। তুই খাইয়ে দিলেই তো পারিস। অসম্ভব, আমি কখনো কাউকে খাইয়ে দিই না, আপনাকে কিভাবে দেব? ও তাহলে তুই যা, আমি খেয়ে নিব। আপনি কি খেতে পারেন না? নিজে কিভাবে খাবে? এত বড় একটা মেয়ে নিজে এতে নাকি খাবার খেতে পারে না, যত সব ঢং। তুই চলে যা, আমি খাবো না, আম্মু সন্ধ্যায় আসলে খেয়ে নিব। আন্টির আসতে তো সন্দেহ হতে পারে, অসুস্থ হয়ে যাবেন তো না খেলে। আর এমনিতেই তো আপনার পায়ের অবস্থা ভালো না। নাদিয়া কিছু বললো না, করুণ চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি তো পড়লাম এক মহা ঝামেলায়। আমি নাদিয়ার দিকে তাকিয়ে দেখি করুণ চোখে তাকিয়ে আছে আমার দিকে। তা দেখে আমার কেমন যেন মায়া হলো। এভাবে আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না, আমি খাই দিচ্ছি, ঠিক করে বসুন। এটা শুনে নাদিয়া বিশ্বজয়ের একটা হাসি দিল। তারপর আমি খাবার বেড়ে নাদিয়াকে খাই দিতে লাগলাম। আর এর মাঝে মধ্যেই ছোট করে আমার হাতে কামড় দিতে লাগলো, আর তাতে আমার রাগ উঠতে লাগলো। এটা দেখে নাদিয়া হাতে কামড় না দিয়ে ভালোভাবে খেতে লাগলো। আমি নাদিয়াকে খাই দিতে লাগলাম আর চোখে তাকাতে লাগলাম। আমার হার্টবিট বেড়ে যেতে লাগলো, কেননা আমি এই প্রথম কোনো মেয়েকে খাই দিচ্ছি। নাদিয়া দুষ্টুমি করতে করতেই খেতে লাগলো আর আমার দিকে তাকিয়ে আছে। আমি একবার নাদিয়ার ঠোঁটের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। এভাবে খাইয়ে দিতে দিতেই খাবার খাওয়ার শেষের দিকে এমন সময় নাদিয়া দিল এক কামড় আমার হাতে ইচ্ছে করেই। তা দেখে আমি বললাম, পাগল নাকি, এভাবে কেউ হাতে কামড় দেয়? সরি, আসলে খেয়াল করিনি। শুধু নিজের হাতে খেতে পারেন এটা জানতাম, এখন জানলাম খাইয়ে দিলেও খেতে পারেন না। জানি না আন্টি কিভাবে আপনাকে খাইয়ে দেয়। এই চুপ কর তুই, তোরে কি খাইতে দিতে বলছি আমি? কি এখন বলছেন খাইয়ে দিতে বলছি নাকি? তখন তো এতিম বাচ্চাদের মতো তাকিয়েছিলেন। এই চুপ কর, তোর প্যাক চল যা এখান থেকে। বাবা ভালো, খাওয়া হয়ে গেল, এখন দাঁড়িয়ে দিচ্ছেন। তোরে কখন তাড়িয়ে দিলাম? তুই তো হাঁসের মতো প্যাক করতেই আসিস, তাই বললাম। আচ্ছা একটা কাজ কর, তোর ফোনে লুডো আছে? হ্যাঁ আছে তো।
বের কর না খেলি, একা একা ঘরে বসে ভালো লাগছে না। লুডো খেলবো আমি, তাও আবার আপনার সাথে। আপনার সাথে খেলে তো পাগল হয়ে যাব। আপনি থাকেন, আমি গেলাম। একটু থাক না, গল্প করি, একা একা ভালো লাগছে না। আমি পারবো না, একটু আগে তো চাপা মারলেন। আমি প্যাক করি। এই যা যা, তোরে থাকতে হবে না, আমি কখন থাকতে বললাম? কি মানুষ মাইরে আপনি, সেকেন্ডে পাল্টি। কি রে, তুই এখনো যাস নাই? যা, আর নিহা আসলে পাঠিয়ে দিস। আচ্ছা গেলাম। রাজ বাসায় চলে আসে, ক্লান্ত লাগছিল তাই শুয়ে পড়ল আর ভাবতে লাগে, কি চোখ মাইরি, এমনভাবে তাকিয়েছিল মনে হয় মায়ে পড়ে যায়। কিন্তু ঠোঁটগুলো সেই ছিল, সব মিলিয়ে অসাধারণ, মনে হয় ঠোঁটগুলো কামড়িয়ে খেয়ে ফেলে। ধুর, আমি এসব ভাবছি কেন, ঘুমিয়ে পড়ি। এই ভেবে রাজ ঘুমিয়ে পড়ল। সন্ধ্যায় রাজের ঘুম ভাঙে নিহার ডাকে। রাজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডিনার করতে নিচে গেল। সবাই মিলে ডিনার করছে, এমন সময় রাজ বলল, আব্বু, আমার একটা বাইক লাগবে। হঠাৎ বাইক কেন? এমনি বাসায় বসে থাকতে ভালো লাগে না, একটা বাইক হলে ঘোরাঘুরি করতে পারতাম। তাছাড়া একটা বাইক দরকার। খবরদার আব্বু, ওরে বাইক নিয়ে দিবে না। দেখবে এক টান দিয়ে কবরস্থানে শুয়ে আছে। আগের বার তো হসপিটালের বেডে শুয়েছিল, এবার আর থাকবে না। এই তুই চুপ কর, তোর নিয়ে ঘুরতে নিয়ে যাবো প্রতিদিন, তাও তুই চুপ কর। আর আমি কি ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করছিলাম নাকি? তাহলে ঠিক আছে, সত্যি নিয়ে যাবি তো? হুম। আবু, ওরে কালকে টাকা দিয়ে দিও, এতদিন পর আমার ছোট্ট ভাই কিছু চাইছে। থাক, তোরে আর তেল দিতে হবে না। যেমন ভাই তেমন বোন। কাল অফিস থেকে টাকা নিয়ে আসিস। এই তো আমার মিষ্টি আব্বু। হয়েছে, এখন খাবার খা চুপ করে। তারপর রাজ খাবার খেয়ে রুমে গিয়ে লুঙ্গি ডান্স দিতে লাগলো। তারপর কিছুক্ষণ ফেসবুকিং করে গল্প লিখে ঘুমিয়ে পড়ল। না হলে আমাদের গল্প দিবে কে? পরের দিন সকালে রাজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে গেল। কিছুক্ষণ পর আবির আসলো। আবির এসে রাজকে বলল, কিরে, ব্রেকফাস্ট করছিস? না, চল করে আসি। তারপর রাজ আর আবির দোকানে গিয়ে 2টা সিগারেট ধরিয়ে নিল। এটাই তাদের ব্রেকফাস্ট। তারপর দুজনে সিগারেট খেয়ে ক্লাসরুমের দিকে রওনা দিল। এমন সময় রাজ বলল, 2টা ক্লাস করে বাইরে আসবি, কাজ আছে। ওকে। তারপর রাজ আর আবির যে যার ক্লাসরুমে চলে গেল। 2টা ক্লাস করে রাজ আর আবির বের হয়ে আসলো। তখন আবির রাজের উদ্দেশ্যে বলল, কিরে, 2টা ক্লাস করে বাইরে হইতে বললি, এখন কি করবি বল? কাজ আছে, চল আমার সাথে। ঠিক আছে, চল। তারপর রাজ আবিরকে নিয়ে চলে এলো তার আব্বুর অফিসে। সোজা চলে গেল তার আব্বুর কেবিনে। রাজ দেখে তার আব্বু কাজ করছে। তখন রাজ বলল, আব্বু আসবো? ও তুই আয়। তারপর রাজ ভেতরে গিয়ে আবিরের সাথে পরিচয় করিয়ে দিল। তখন তার আব্বু বলল, কত লাগবে বল? 6,50,000। কি, এত টাকা দিয়ে নেওয়ার কি দরকার? একটু কম করা যায় না? না যায় না, তুমি এখন দিবা কিনা বলো। কিছুই করার নেই, এতদিন পর যেহেতু চাইতেছিস, না করতে তো আর পারি না। ঠিক আছে, আমি ম্যানেজারকে বলে দিচ্ছি, নিয়ে যা। ঠিক আছে, গেলাম। সাবধানে যাস। তুমিও সাবধানে থেকো। তারপর রাজের আব্বু ম্যানেজারকে বলে দিল। রাজ টাকা নিয়ে বাহিরে বের হয়ে চলে এলো। তখন আবির অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিরে, এতগুলো টাকা দিয়ে কি করবি? বাইক নেবো একটা। তা কি বাইক নিবি? নেবো একটা কেটিএম, প্রাইস হলো 6,35,000। ঠিক আছে, চল তাহলে। বাইক তো পছন্দ করাই আছে, নিতে বেশি সময় লাগবে না। চল। তারপর রাজ আর আবির চলে এলো বাইক কিনতে। বাইক নিয়ে সব ঠিকঠাক করতে প্রায় বিকেল হয়ে গেল। তারপর রাজ আর আবির বাসায় চলে এলো। তারপর রাজ বাসায় এসে ফ্রেশ হয়ে দিল এক ঘুম, ক্লান্ত থাকায়। কিছুক্ষণ পর কে যেন রাজের চুল ধরে টানাটানি করতে লাগলো। রাজ ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে নেহা। তা দেখে রাজ বিরক্তিকর কণ্ঠে বলল, কিরে, কি হয়েছে? এভাবে চুল টানাটানি করতেছিস কেন? কাল সন্ধ্যায় কি বলেছিলি বাইক নিলে ঘুরতে নিয়ে যাবে? বাইক তো নিলি, এখন ঘুরতে নিয়ে যাবি, চল। একটু পরে যাই, ঘুম পেয়েছি খুব, ঘুমিয়ে নি একটু। না, এখন নিয়ে যাবি মানে এখনই, কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে। ঠিক আছে, যা রেডি হয়ে নে, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তুই কি কানা? তাকিয়ে দেখ, আমি রেডি হয়ে এসেছি। ঠিক আছে, তুই নিচে যা, আমি ফ্রেশ হয়ে আসছি। তাড়াতাড়ি আয়। এই বলে নিহা চলে গেল। রাজও বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হতে লাগলো। রাজ একটা ব্ল্যাক জিন্স, একটা ব্ল্যাক শার্ট গায়ে দিয়ে ঘড়িটা হাতে পরে নিল। চুলগুলো একটু স্পাই করে নিচে চলে এলো। রাজ নিচে নেমে দেখে নিহা নাদিয়ার সাথে গল্প করছে। রাজ রেডি হয়ে নিচে নামতে নিহা বলল, কি রে,
আসছিস, চল আমরা রেডি। আমরা রেডি মানে? কেন? আমি আর নাদিয়া। উনি কেন যাবে? তাছাড়া ওনার পায়ে তো ব্যথা। তুই চুপ কর, তোর জন্য আজ ওর এই অবস্থা। 2 দিন ধরে বসেও আছে বাইরেও বের হতে পারছে না। একটু ঘুরলে ভালো লাগবে। আর ওর পায়ের ব্যথা এখন অনেকটা কমে গিয়েছে। রাজ আর কোনো কথা বলল না। রাজ নাদিয়ার দিকে তাকিয়ে দেখে ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে হালকা কাজল, নীল শাড়ি ম্যাচিং করে নীল চুড়ি, কপালে ছোট্ট একটা টিপ, সব মিলিয়ে নীল পরি। রাজ তো ক্রাশ খেয়ে গেল দেখেই। তখন নিহা রাজকে ধাক্কা দিয়ে বলল, কিরে, আমার বান্ধবীর উপর ক্রাশ খেয়ে গেলি নাকি? এটা শুনে নাদিয়া তো পুরাই লজ্জায় লাল হয়ে গেল। রাজ নিহার ধাক্কা খেয়ে বলল, ক্লাস তো দূরের কথা, আমি তো মেয়েদের ট্রাস্টই করি না। ক্রাশ না খেলেই ভালো। চল এখন। আর তুই তো সেজেছিস কেন? মনে হয় মেয়ে দেখতে যাবি? ওইসব রাস্তার মেয়ে আমি দেখি না। হয়েছে, চল, দেরি হয়ে যাচ্ছে। তারপর রাজ আর কোনো কথা বাড়ালো না। তারপর বাইক নিয়ে ঘুরতে বের হলো নাদিয়ার আর নিহাকে নিয়ে। রাজ তো বারবার বাইকের গ্লাসে তাকাচ্ছে নাদিয়াকে দেখার জন্য। নাদিয়ার চুলগুলো বাতাসে উড়ছে আর রাজ আর চোখে তাকাচ্ছে বাইকের গ্লাসে। এইভাবে ঘুরতে ঘুরতে একটা পার্কে চলে এলো রাজ তাদের নিয়ে। তারা 3 জন মিলে আড্ডা দিতে লাগলো। রাজ তাকাচ্ছে নাদিয়ার দিকে আর নাদিয়া তাকাচ্ছে রাজের দিকে। চোখাচোখি হতেই আবার দুজনে চোখ নামিয়ে নেয়। এভাবেই আড্ডা দিতে লাগলো। তখন নিহা বলল, এই রাজ, সামনের দোকান থেকে ফুচকা নিয়ে যা, খেতে মন চাচ্ছে। দোকানের কাছে গেলেই তো হয়, এখানে নিয়ে আসার কি আছে? আরে না, তুই এখানে নিয়ে আয়। আর ওর তো পায়ের সমস্যা, তুই তো জানিস। রাজ আর কোনো কথা না বলে চলে গেল ফুচকা আনতে। এমন সময় নিহা ও নাদিয়ার সামনে 3টা ছেলে এসে নানা বাজে কথা বলতে লাগলো। তখন নিহা বলল, যদি ভালো যাস তো এখান থেকে চলে যা। যদি না যাই কি করবে মামুনি? কেন মামুনি, বয়ফ্রেন্ডকে এমনি কি মারবে না তোমায়? বয়ফ্রেন্ড কত দেয় মামুনি? আমি বাড়িয়ে দিব। এটা বলতেই ছেলে 3টা হেসে উঠল। এমন সময় নাদিয়া দাঁড়িয়ে ছেলেটাকে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল। ছেলেটার গালে পুরো 10 আঙ্গুল উঠে গেছে। তা দেখে নাদিয়া বলল, কিরে জানোয়ার, যাবি এখান থেকে? না আরো কয়েকটা দিতে হবে? তুই আমার গায়ে হাত তুললি, যেখানে আমার বাবা মা আমার গায়ে ফুলের টোকা পর্যন্ত দেয় নাই। মাত্র তো 2টা দিলাম, গাল তাকিয়ে দেখ, পুরো মানচিত্র হয়ে গেছে। তাহলে ভাব এখানে থাকলে আরো কি কি হতে পারে। আমার গায়ে হাত তোলা না, তোরা দেখাইতেছি আমার গায়ে হাত তোলা পরিমাণ। এই বলে ছেলেটা নাদিয়ার দিকে এগিয়ে আসলো। নাদিয়ার গায়ে হাত দিতে যাবে এমন সময় রাজ এসে দিল বুকে সজোরে এক লাথি খেয়ে ছেলেটা ছিটকে পড়ে গেল নিচে। রাজ এক এক করে সবাইকে মারতে থাকে। নাদিয়া নিহা ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। মারতে মারতে পুরো আধমরা করে দিয়েছে। তখন নাদিয়া নিহা রাজকে টানতে টানতে বাইকের কাছে নিয়ে চলে এলো। তখন নাদিয়া বলল, এইভাবে কেউ কাউকে মারে? আর একটু হলে তো মরে যেত। ওর কত বড় সাহস! ও আপনার গায়ে হাত তুলতে যাচ্ছিল, আমি না থাকলে কি হতো? আমার গায়ে তুলছে তাতে তোর কি? আমার কি বল? না কিছু না, উঠুন। তারপর রাজ নিহা আর নাদিয়াকে নিয়ে ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল। তারা একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার খেয়ে বাসায় চলে এলো। নাদিয়া তার বাসায় চলে গেল। রাজ আর নিহা তাদের বাসায়। কলিং বেল চাপ দিতেই রাজের আম্মু এসে দরজা খুলে দিল। কিরে, এত দেরি হলো কেন তোদের? ঘুরতে ঘুরতে একটু দেরি হয়ে গিয়েছে। তোরা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আমরা এখন খাবো না, বাইরে ডিনার করে এসেছি। আচ্ছা যা, ফ্রেশ হয়ে রুমে গিয়ে রেস্ট কর। তারপর রাজ রুমে চলে এলো। ফ্রেশ হয়ে একটু ঘুমানোর চেষ্টা করলো, কারণ অনেক ক্লান্ত হয়ে গেছে। ফোনে একটা গান প্লে করে দিয়ে ঘুমিয়ে পড়ল। রাত প্রায় 11টার সময় রাজের ঘুম ভাঙল। ফ্রেশ হয়ে ছাদে চলে গেল। রাতের কোলাহল মুক্ত অন্ধকারে বেশ উপভোগ করার মতো। রাজ পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালিয়ে নিল আর সিগারেট টানতে লাগলো আর ধোঁয়া উপরের দিকে ছাড়তে লাগলো। তারপর কিছুক্ষণ গেম খেলে রুমে চলে এলো। এসে আবার ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে রাজ ঘুম থেকে ফ্রেশ হয়ে নিচে এলো। নিচে এসে দেখে কেউ নেই। তখন রাজ চেঁচিয়ে বলল, আম্মু নাস্তা দাও, কলেজে যেতে হবে। তুই টেবিলে বস, আমি নিয়ে আসতেছি। তারপর রাজ বসে না থেকে রুমে চলে এলো। রুমে এসে কলেজের জন্য রেডি হয়ে ব্যাগটা কাঁধে নিয়ে নিচে নামলো। তাকিয়ে দেখে তার আম্মু টেবিলে নাস্তা রেডি করে বসে আছে। তখন রাজ বলল, আম্মু নিহা কই? ও কলেজে যাবে না? ওর নাকি মাথা ব্যথা, ও আজ যাবে না। ও,
আর আব্বু কোথায়? তোর আব্বু তো আগেই নাস্তা করে অফিসে চলে গেছে। ও আচ্ছা। তারপর রাজ আর কোনো কথা বলল না। নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল বাইক নিয়ে। রাজ বাইক নিয়ে বাসার বাইরে আসতেই কে যেন রাজকে তার নাম ধরে ডাকতে লাগলো। রাজ সামনে তাকিয়ে দেখে নাদিয়া তাদের বেলকনি থেকে তাকে ডাকছে। তখন রাজ বলল, কি হলো, ডাকছেন কেন? কিছু বলবেন? তুই 2 মিনিট দাঁড়া, আমি কলেজে যাব। তো যান। আপনাকে কি আমি বেঁধে রেখেছি নাকি? আমাকে আটকালেন কেন? তুই তো জানিস পায়ের সমস্যা, এতটা পথ হেঁটে গেলেও সমস্যা হতে পারে। তো যেতে হবে না। আপনাকে কে যেতে বলেছে? 2 দিন ধরে কলেজ যেতে পারি নাই, আর সামনে এক্সাম। এখন বল তুই নিয়ে যাবি কি না? ঠিক আছে, তাড়াতাড়ি আসুন। ওকে, তুই 2 মিনিট দাঁড়া, আমি আসতেছি। আর একটা কথা, সেদিনের মতো চলে যাবি না। ঠিক আছে, তাড়াতাড়ি আসুন। এই বলে রাজ অপেক্ষা করতে লাগলো। প্রায় 5 মিনিট পর নাদিয়া বের হয়ে আসলো রেডি হয়ে। রাজ তো আজকে দেখে আবারও ক্রাশ খেয়ে গেল, কারণ নাদিয়া একটা কালো শাড়ি পরে বের হয়েছে। রাজ একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল আর বাইক স্টার্ট করলো। নাদিয়া রাজের বাইকে উঠে রাজকে উদ্দেশ্য করে বলল, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাবে। আর নেহা কই? আপন নাকি মাথা ব্যথা, ও আসবে না। তাহলে তো ভালোই হলো। কিছু কি বললেন? না, কিছু না, চল এখন। তারপর রাজ আর নাদিয়া কলেজে আসতে লাগলো। রাজ ঠিক রাতের মতো সেমভাবে নাদিয়াকে আয়নায় দেখতে লাগলো। প্রায় 2 মিনিট পর কলেজে চলে এলো। রাজ আর নাদিয়ার দিকে অনেকে তাকিয়ে আছে অবাক হয়ে, আর নাদিয়া অনেক লজ্জা পেল তাদের দিকে এভাবে অনেকে তাকিয়ে থাকায়। রাজ সেদিকে না তাকিয়ে বাইকটা পার্ক করলো। নাদিয়া নেমে তার ক্লাসে চলে গেল, আর রাজ চলে এলো আবিরের কাছে। তখন আবির বলল, কিরে মামা, নাদিয়া তোর বাইকের পিছনে, কাহিনী কি মাম্মা? আর নাদিয়াকে দেখলাম লজ্জা পাচ্ছে। আরে তুই যেটা ভাবছিস সেটা না। বুঝি বুঝি, আমরাও বুঝি, সামথিং সামথিং। আরে না, আমি কলেজে আসছিলাম আর ও জাস্ট লিভ চাইলো, আমি নিয়ে আসলাম, এতটুকুই। আমাকে আর সিরা জুতা দেখাতে হবে না, আমি সবই বুঝি। তবে যাই করিস না কেন সাবধান, নাদিয়া যে পরিমাণের গুন্ডি, না জানি তোরে কোন সময় কি করে বসে। জানি, তোরে বলতে হবে না। যে পরিমাণ গুন্ডি আমার চেয়ে ভালো কেউ জানে না। তার মানে তুই স্বীকার করছিস তুই আর নাদিয়া একে অপরকে ভালোবাসিস? আমি সেটা কখন বললাম? এই তো এখনই বললি তুই সব জানিস। তোরে নিয়ে আর পারি না, তোরে হাজার বোঝালেও তুই বুঝবি না। আচ্ছা যা, স্বীকার করলাম আমি না দিয়ে একে অপরকে ভালোবাসি। এখন চল, যা এখান থেকে। জামু মানে? ট্রিট কে দিবে? ট্রিট মানে? কিসের ট্রিট? এই যে নাদিয়া আর তুই একে অপরকে ভালোবাসিস। আমি ওকে ভালোবাসি না, আর তবে ট্রিটও দিতে পারবো না। তুই ট্রিট দিবি কিনা বল, না হলে পুরো কলেজ জেনে যাবে তুই আর নাদিয়া একে অপরকে ভালোবাসিস। তোরে কখন বললাম আমরা একে অপরকে ভালোবাসি? একটু আগেই তো বললি। থাক ভাই, আর কিছু বলতে হবে না। চল, তোরে ট্রিট দিয়ে আসি, তারপরে তুই চুপ থাক। তারপর আবির রাজকে নিয়ে ক্যান্টিনে চলে এলো। রাজের পুরো পকেট একাই ফাঁকা করে দিল। তারপর দুজন মিলে কোক খেতে খেতে ক্যান্টিন থেকে বের হলো। তখন রাজ বলল, প্রেম না করতেই তুই ট্রিট নিয়ে নিলি, আর একটা প্রেম করলে তো তুই বলবি বিয়ে করে পালিয়ে গেছি। তুই এখনো অস্বীকার করছিস? শালা, আমার সামনে আর নাটক করতে হবে না। তোর সাথে কথা বলাটাই বোকামি। চল ক্লাসে, একটা ক্লাস শেষ মনে হয়। চল। আর একটা কথা, কাল কলেজে আসিস, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ? কাল কলেজে আসলেই দেখতে পাবি। ওকে, দেখি তুই কি সারপ্রাইজ দিস। তারপর রাজ আর আবির যে যার ক্লাসে চলে গেল। রাজ একে একে সব ক্লাস শেষ করে বাইরে বের হতেই দেখে নাদিয়া তার জন্য অপেক্ষা করছে। রাজ আর কিছু বলল না, বাইকটা বের করে দুজনকে বাসায় আসতে লাগলো। তখন নাদিয়া রাজকে উদ্দেশ্য করে বলল, চল না একটু কোথাও থেকে ঘুরে আসি। কোথায় যাবেন? লেকের পাড়ে নিয়ে চল। আচ্ছা ঠিক আছে, চলেন। রাজও আর না করলো না। কেন জানি না রাজেরও ভালো লাগছে নাদিয়াকে নিয়ে ঘুরতে। রাজ সোজা নাদিয়াকে নিয়ে সোজা লেকের পাড়ে চলে এলো। তারপর দুজনে ঘাসের উপর বসলো। তখন নাদিয়া রাজের উদ্দেশ্যে বলল, আবির আমাকে একটা কথা বললো, তা কি সত্যি? আমি এটা শুনে তো যাই যে অবস্থা। আবির মনে হয় সব কিছু বলে দিয়েছে। আমি যে আবিরকে বলেছি নাদিয়া আর আমি একে অপরকে ভালোবাসি। আমি আমতা করে বললাম। কি 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 বলেছে রাজ? সরি আবির। আগে বল, যেটা বলছে তা কি সত্যি? আরে না, ও যা বলেছে সব মিথ্যা। শালা একটা বাটপার। আচ্ছা ও কি বলেছে? আবির বলছে তুই নাকি আমার
গুন্ডি বলছিস? কিরে, সত্যি এই কথা বলছিস নাকি তুই? এটা শুনে রাজ একটু হাঁপ ছেড়ে মনে মনে বলল, যাক বাবা, বাঁচলাম। আমি তো ভাবলাম অন্য কিছু। কালকে কলেজে আসুক, শালারে দেখে নেব। কিরে, কি ভাবছিস? তুই কি সত্যি এই কথা বলেছিস? আরে না, আপনি কি গুন্ডি নাকি যে গুন্ডি বলবো? আপনি তো ভালো স্বভাবের একটা মেয়ে। গুন্ডি হলে অবশ্যই গুন্ডি বলতাম। যে গুন্ডি না তারে কিভাবে গুন্ডি বলবো? ও আপনাকে ডাহা মিশা কথা বলেছে। সত্যি বলেছিস নাকি পাম মারতেছিস? আপনার মাথা ছুঁয়ে বলছি, 100% সত্যি। আমি এসে বলিনি। গুন্ডি তো আবির আপনাকে বলেছে। কালকে শুধু কলেজ যাই, ওকে তো আমি দেখে নেব। আমাকে গুন্ডি বলা আর মিথ্যা কথা আমার সাথে? এটা বলে নাদিয়া নিজের রাগ কন্ট্রোল করে বসে বসে কি যেন ভাবতে লাগলো। রাজ এদিকে মনে মনে ভাবছে, যাক বাবা, বাঁচলাম। যে পরিমাণ ডেকে আছে মনে হয় খেয়ে ফেলে গুন্ডিটা। আবির, তোর কপালে কাল দুঃখ আছে রে। এসব মনে মনে ভাবতে লাগলো। তখন নাদিয়া বলল, আচ্ছা রাজ, আমাকে তোর কেমন লাগে? হঠাৎ এই প্রশ্ন? আরে বল না, আমাকে কি তোর ভালো লাগে না? ভালো তো আমার সবারই লাগে, কিন্তু ভালো নিজেকে ছাড়া আমি কাউকে বাসি না। কেন? ভালোবাসলে ক্ষতি কি? এখনকার প্রেম ভালোবাসা শুধু মজার, আর এই মজা আমার পছন্দ না। সবাই তো আর মজা করে না। সত্যিকার অর্থেও তো ভালোবাসা বলতে কিছু আছে। হয়তো। আচ্ছা চলেন উঠি, এখন অনেক সময় হয়ে গেল। আচ্ছা চল। আর একটা কথা, চারপাশে ভালোবেসে ভালোভাবে তাকিয়ে দেখ। দেখবি কেউ একজন তোকে অসম্ভব ভালোবাসে, তোর জন্য অপেক্ষা করছে। রাজ আর কিছু বলল না, কারণ রাজ জানে নাদিয়া তাকে কি বোঝাতে চেয়েছে। তারপর তারা দুজন বাসায় আসতে লাগলো। দুজনেই চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। পুরো রাস্তায় কেউ কোনো কথা বলেনি। এভাবেই তারা বাসায় চলে এলো। নাদিয়া বাইক থেকে নেমে তার বাসায় চলে গেল, আর রাজ তার বাসায়। রাত প্রায় 11টা। রাজ ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে আর ভাবছে নাদিয়ার কথা। অসম্ভব ভালো বেশে নাকি অপেক্ষা করছে তার জন্য। এসব ভাবতেই রাজের হাসি পায়, আবার মনে অন্য এক অনুভূতির সৃষ্টি হয়। রাজ কি নাদিয়াকে ভালোবাসে? হয়তো বাসে, হয়তো বা না। এসব ভাবছে রাজ আর সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। এসব ভাবতে ভাবতে যে কবেই সিগারেট ফুরিয়ে গেছে তার রাজের খেয়াল নেই। কিছুক্ষণ পর রাজ ছাদ থেকে নেমে রুমে এসে শুয়ে পড়ল। কিন্তু রাজের ঘুম আসছে না। এপাশ ওপাশ করছে আর নাদিয়ার কথা ভাবছে। আগে তো এমন হয়নি রাজের, তাহলে আজ কেন এমন হচ্ছে তার সাথে? রাজ কি তাহলে নাদিয়াকে ভালোবেসে ফেলেছে তার অজান্তেই, নাকি এটা আবেগ মাত্র? এসব ভাবতে ভাবতে রাজ ঘুমিয়ে গেল। পরের দিন সকালে রাজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। তারপর কিছুক্ষণ গেম খেলে কলেজের জন্য রেডি হয়ে নিচে নেমে আসে। সকালের ব্রেকফাস্ট করে একা একা কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কারণ নিহা আগেই চলে গেছে। প্রায় 5 মিনিট পর রাজ কলেজে চলে আসে। রাজ বাইক থেকে নামা মাত্রই নিহা তার কাছে এসে বলে, কিরে, এমন একটা কাজ করলি আর আমাকে একটাবার জানানোর প্রয়োজন বোধ করলি না? আমি আবার কি করলাম? কেন, তুই জানিস না তুই কি করেছিস? তুই আমার বান্ধবীর সাথে প্রেম করিস, আর আবার আমাকে বললি না পর্যন্ত। অন্যদের মুখ থেকে আমাকে শুনতে হয়। তুই হঠাৎ করে সব কি বলছিস? মাথা নষ্ট হয়ে গেছে নাকি তোর? আমি এবার তোর বান্ধবীর সাথে কখন প্রেম করতে গেলাম? আজব তো। আমার মাথা নষ্ট হয়নি, তুই বাসায়, তোরা দেখছি আমি। এই বলে নিহা চলে গেল। রাজ তো পুরাই ভ্যাবাচাকা খেয়ে গেল। হঠাৎ করে এর আবার কি হলো? আমি আবার কখন ওর বান্ধবীর সাথে প্রেম করতে গেলাম? এসব ভাবতে ভাবতে রাজ ক্লাসে চলে গেল, কারণ আবির এখনো আসেনি। রাজ একটা টেবিলে বসে আছে, এমন সময় তার কয়েকটা ক্লাসমেট তার কাছে এসে বলল, রাজ, আমাদের ট্রিট কোথায়? হঠাৎ আবার কিসের ট্রিট? বারে, প্রেম করে স্যার আমাদের ট্রিট দিবি না? ক্লাসমেট হিসেবে তো ট্রিট পাওয়াই অধিকার আছে, তো আমাদের আছে। কি রে, কি বলিস তোরা? আমি এবার কার সাথে প্রেম করতে গেলাম? আমি প্রেম করি আবার আমি জানি না? কেন, নাদিয়া আপুর সাথে? তোদেরকে বললাম নাদিয়ার সাথে প্রেম করি। কেন? আমির ভাইয়া তো সবাইকে বলে বেড়াচ্ছে তুই আর নাদিয়া একে অপরকে ভালোবাসিস। এটা তো পুরো কলেজ জানে। এখন বল, ট্রিট কবে দিবি? তোদের ট্রিট আমি দেওয়াচ্ছি, ধারা। আগে আবিরের বাচ্চারা দেখে আসি। এই বলে রাজ ক্লাসরুম থেকে বের হলো। এখন রাজ বুঝতে পারলো কেন একটু আগে নিহা তাকে এসব বলেছে তার বান্ধবীর সাথে প্রেম করে। নাদিয়া জানলে না জানি কি হয়। এজন্যই আবির কলেজে
আমারে বললো আজ সারপ্রাইজ দিবে। এই হলো ওর সারপ্রাইজ। একবার তোর দেখা পাই, তোর সারপ্রাইজ বের করছি। এসব ভাবছে আর আবিরকে খুঁজছে রাজ। রাজ আবিরকে খুঁজতে খুঁজতে কলেজের গেটের সামনে তাকিয়ে দেখে আবির আসছে তার দিকেই। এদিকে আবির তার সামনে রাজকে দেখে দিল এক ভোঁদড়। রাজ তার পিছু পিছু দৌড়াতে লাগলো। রাজ অনেক রেগে আছে তা দেখে আবির দৌড়াতে দৌড়াতে বলল, প্লিজ মামা, আমাকে মাফ করে দে। তুই একবার দাঁড়া, তোর মাপ আমি বের করতেছি। মামা, আমি ইচ্ছে করে এসব করি নাই। তুই শুধু একবার দাঁড়া, তোরে আমি দেখতেছি। আবির দৌড়াচ্ছে আর পেছনে রাজ। আবির দৌড়াতে দৌড়াতে একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। উঠে দৌড়াতে যাবে এমন সময় রাজ এসে তার শার্টের কলার ধরে ফেলল। রাজ আবিরকে দাঁড় করাতেই আবির যে মেয়েটির সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল সেই মেয়েটি আবিরকে থাপ্পড় দিতে এলে রাজ তার হাত ধরে নিল আর বলতে লাগলো, আপু, আপনার কষ্ট করতে হবে না, আপনি যান, ওর সাথে আমার অনেক হিসাব আছে। এটা বলতে এই মেয়েটা চলে গেল আর রাজ আবিরের দিকে অনেক রেগে তাকালো। আবির ভয়ে ঢোক গিলে রাজকে উদ্দেশ্য করে বলল, প্লিজ মামা, বিশ্বাস কর, আমি এসব করি নাই। বিশ্বাস? তারপর তোর মতো হারামি রে, তুই কাল ফাও ফাও ট্রিট নিলি আর আজকে এসব? দাঁড়া, তোরে দেখাচ্ছি। এই বলে রাজ আবিরকে মারতে লাগলো। কয়েক মিনিট মারতেই আবির রাজকে উদ্দেশ্য করে বলল, মামা আর মারিস না, আমি ইচ্ছে করে এসব করি নাই। আমাকে তো নাদিয়া এসব করতে বলেছে। হোয়াট? মামা, নাদিয়া এসব করতে বলেছে। একটু আগে নাদিয়া আমার কাছে এসেছিল আর বলছিল আমি নাকি তারে গুন্ডি বলছি আর তুই গুন্ডি বলছিস ওকে। এই মিথ্যা কথাটা বলেছি, সেই জন্য মারতে এসেছিল। আমি তো ভয়ে ভয়ে বলে দিয়েছি যে তুই ওকে ভালোবাসিস, তাই তোকে মার খাওয়ানোর জন্য মিথ্যা কথা বলেছিলাম যে তুই ওরে গুন্ডি বলছিস। তখন নাদিয়া আমাকে বলল, রাজ কি সত্যি আমাকে ভালোবাসে নাকি তুই বানিয়ে বলছিস? আমি তখন বললাম তুই সত্যি ওকে ভালোবাসিস আর তার জন্য তুই আমারে ট্রিট পর্যন্ত দিয়েছিস। মাথা পুরো হ্যাং মারতেছে আমার, সবই বুঝলাম, কিন্তু তুই পুরো কলেজে কেন বলে বেড়াচ্ছিস যে নাদিয়া আর আমি একে অপরকে ভালোবাসি? আগে তো পুরো কথাটা শেষ করতে দিবি। বল। তুই যে নাদিয়াকে সত্যি ভালোবাসিস এটা শুনে নাদিয়া আমাকে বলছে তুই আর নাদিয়া একে অপরের ভালোবাসিস, এটা পুরো কলেজে বলে বেড়াতে, না হলে নাকি আমার অবস্থা খারাপ করে দিবে, এই বলে আমাকে থ্রেট দিয়েছে। তোকে তো পরে দেখতেছি, আগে নাদিয়াকে দেখে আসি। এই বলে রাজ আবিরের কাছ থেকে চলে এলো আর নাদিয়াকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে দ্বিতীয় তলায় গিয়ে দেখলো নিহার নাদিয়া গল্প করছে। রাজ সেখানে গিয়ে বলল, নেহা, তুই যা তো এখান থেকে, ওনার সাথে আমার কথা আছে। আমি যেতে পারবো না, তুই কি বলবি এখানেই বল। আমার রাগ উঠতেছে কিন্তু নেহা, তুই যা এখান থেকে। না, আমি যাব না, তুই কি বলবি আমার সামনে বল। তুই যাবি এখান থেকে? রাজের ধমক খেয়ে নিহা সেখান থেকে চলে গেল। রাজ অনেক রেগে আছে, সেটা নাদিয়াও ভালোভাবে বুঝতে পারছে। তখন রাজ নাদিয়াকে উদ্দেশ্য করে বলল, কি হচ্ছে এসব? কই কি হচ্ছে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। একদম ফাজলামো করবেন না আমার সাথে। আপনি আবিরকে কি বলতে বলেছেন সবাইকে? কি বলতে বলেছি? আমি আর আপনি একে অপরকে ভালোবাসি, এটা কেন বলতে বলেছেন সবাইকে? যা সত্যি তাই তো বলছি। আমি আপনাকে কখন ভালোবাসলাম? আবি তো বলছে তুই আমাকে ভালোবাসিস আর আমিও তো তোকে ভালোবাসি, তার মানে কি হলো? আমরা একে অপরকে ভালোবাসি। আবির মিথ্যা বলেছে, আমি আপনাকে ভালোবাসি না, আর এটা নিয়ে বাড়াবাড়ি যেন না হয়। বাড়াবাড়ির কি দেখেছিস? বিয়ে পর্যন্ত হবে? কখনোই সম্ভব না। কেন সম্ভব না? আমি কি দেখতে খারাপ? আমি ভালোবাসার যোগ্য না, নাকি আমি তোর সিনিয়র বলে? জানি না। কি জানি না? তোকে বলতে হবে তুই আমাকে ভালোবাসিস কিনা। সত্যি করে চোখের দিকে তাকিয়ে সত্যি করে বল, ভালোবাসিস নাকি না আমাকে? এটা বলে নাদিয়া রাজের চোখের দিকে তাকিয়ে রইল। রাজ কিছু বলছে না, কি বা বলবে, সেও তো নাদিয়াকে ভালোবাসে, তার মনেও তো নাদিয়ার জন্য জায়গা আছে যা রাজ কখনো অস্বীকার করতে পারবে না। রাজ চুপ করে আছে, কোনো কথা বলছে না। নাদিয়া গভীর ভালোবাসা নিয়ে তাকিয়ে আছে রাজের দিকে। রাজ কিছু বলছে না, তখন নাদিয়া বলল, কিরে বল, ভালোবাসিস কিনা? বাসি বাসি, আমি আপনাকে ভালোবাসি। রাজের মুখে কথা শোনা মাত্রই নাদিয়া শক্ত করে রাজকে জড়িয়ে ধরে। সাথে সাথে রাজ নাদিয়াকে ছাড়িয়ে নিয়ে বলল, দেখো নাদিয়া, আমি যেদিন তোমাকে প্রথম ছাদে দেখি সেদিনে তোমার উপর ক্রাশ খেয়ে যাই, মানে ভালো লাগে। তারপর আস্তে আস্তে তোমাকে ভালো লাগতে শুরু করে। কাল রাতে তোমার চিন্তা করে আমি একটু ঘুমোতে পারিনি। আমার ভালো লাগে যে কখন ভালোবাসার রূপ নিয়েছে তা আমি নিজেও জানি না। কখন যে আমার মনের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলেছি আমি জানি না।
কেন জানি না তোমার সাথে ঘুরতে ঝগড়া করতে ভালো লাগে। আমার ভালোবাসা কয়েকদিনের হলেও আমি তোমাকে অসম্ভব ভালোবেসে ফেলেছি। জানি কখনো বলতে পারবো না তোমায়। সর্বশেষ একটা কথাই বলতে চাই, আমি তোমাকে অসম্ভব ভালোবাসি, যা কখনো প্রকাশ করা যাবে না। কিন্তু রাজ আর কিছু বলল না, থেমে গেল। তখন নাদিয়া রাজকে উদ্দেশ্য করে বলল, কিন্তু দেখো নাদিয়া, আমি তোমাকে অসম্ভব ভালোবাসি ঠিকই, কিন্তু এসব প্রেম ভালোবাসা আমি বিশ্বাস করি না। এখন বলো, বিয়ে করবে আমায়? দেখ রাজ, আর মাত্র 4 মাস পর আমাদের এক্সাম। এখন যদি বিয়ে করি তাহলে আমাদের পড়াশোনার অনেকটা ক্ষতি হয়ে যাবে, যা কল্পনারও বাহিরে। পড়াশোনার সাথে বিয়ের কি সম্পর্ক? অনেকে তো বিয়ের পর পড়াশোনা করে, সেটা তোমার নিজের ওপর। আর তোমাকে তো আমি সংসারে মনোযোগ দিতে বলছি না। এক্সামের পর সংসারে মনোযোগ দিবে তুমি? এটা কখনোই সম্ভব না, কারণ পরীক্ষা শেষ হওয়ার আগে আমাকে বাসা থেকে কখনোই বিয়ে দিবে না। আর এভাবে হুট করে বিয়ে করতে চাইলে তো হবে না। তোমার বাসায় আমি রাজি করাবো। দেখো রাজ, আমি তোমাকে বলছি না যে আমি তোমাকে বিয়ে করব না। আমাদের এক্সাম তো শেষ 4 মাস পর। এক্সামের পর না হয় আমরা বিয়ে করে ফেলবো। এই 4 মাস তুমি অপেক্ষা করতে পারবে না? এই 4 মাস আমরা একে অপরের সাথে ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান এসব ভালোভাবে জেনে নেব। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমাকে বুঝাতে হবে না, আমি সব বুঝে গেছি। আসলে তুমি আমাকে বিশ্বাস করতে চাইছো না। এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা আসলো কোত্থেকে? আমি তোমাকে বিশ্বাস না করলে কখনোই ভালোবাসতাম না। তাহলে তুমি আমার কথা মানছো না কেন? আচ্ছা যাও, মানলাম তোমার কথা। এই তো আমার মিষ্টি কিউট জুনিয়র বয়ফ্রেন্ড। এই বলে নাদিয়া রাজকে শক্ত করে জড়িয়ে ধরল। রাজও আর কিছু বলল না, সেও নাদিয়াকে শক্ত করে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল। রাজ আর নাদিয়া একে অপরকে জড়িয়ে ধরে আছে, কোনো কথা বলছে না। নাদিয়ার মুখে তো বিশ্ব জয় করার মতো হাসি। রাজ আর নাদিয়া একে অপরকে জড়িয়ে ধরে আছে এমন সময় পিছু থেকে নিহা এসে বলল, বাহ, এ क्या सीन है। এটা শুনতেই রাজ আর নাদিয়া একে অপরকে ছেড়ে দিল। তখন নাদিয়া নিহাকে উদ্দেশ্য করে বলল, তুই আর আসার জায়গা পেলি না? দেখছিস তো কত সুন্দর করে জড়িয়ে ধরেছিলাম। আর জড়িয়ে ধরতে হবে না, বিয়ের পর ধরলেই হবে। আমার ছোট ভাই আমার বান্ধবীর সাথে প্রেম করে, তাও আবার আমার সামনে, আর আমি সিঙ্গেল হয়ে আমাকে দেখতে হচ্ছে। হায় রে কপাল। তোরে কি কেউ প্রেম করতে মানা করেছে? কলেজে তো কত ছেলে আছে, একটা পছন্দ করে পটিয়ে নে। আমার বাবা দরকার নেই, আমি এমনি ঠিক আছি, তোরাই প্রেম কর। তাহলে হিংসা করতেছিস কেন? এই আমি আবার কই হিংসে করলাম? বড় হয়ে ছোট ভাইয়ের প্রেম দেখতে হচ্ছে, তাই মনের দুঃখে বললাম। হয়েছে, তোর আর মনের দুঃখ বলতে হবে না। আমি বাসায় গিয়ে বলছি তোর বিয়ে করিয়ে দিতে। আমার এখন বিয়ে করার শখ নেই, যা তুই বিয়ে কর গিয়ে আমার বান্ধবীর সাথে। করবোই তো, তোর জন্য কি আমি অপেক্ষা করবো নাকি? আমার জন্য তোর অপেক্ষা করতে হবে না, যা তুই গিয়ে বিয়ে কর। তোর সাথে কথা বলে মাথা নষ্ট করতে চাই না, তোরা থাক, আমি গেলাম। এই কই যাচ্ছিস? আমার সামনে আমার বান্ধবীর সাথে প্রেম করিস আর ট্রিট দিবি না? না, দিব না। কি করবি? ঠিক আছে, বাসায় গিয়ে সব বলছি, তুই আয় বাসায়। প্লিজ বোন, তোর বাসায় গিয়ে বলতে হবে না। তোর ট্রিট লাগবে তো? ঠিক আছে, কাল ট্রিট দিয়ে দেবো, যা। না, আজকেই লাগবে। প্লিজ বোন, বোঝার চেষ্টা কর। আমার কাছে টাকা নেই, একটা কাজ করতে আমার টাকা ধার দে, আমি দিয়ে দেবো কাল। শিয়ালকে ধরা দিব মুরগি? হাসালি, তাড়াতাড়ি চল, ট্রিট দিবি, নইলে বাসায় গেলাম আমি। এই তোরা থাম, আমি ট্রিট দিব। এই না হলে আমার জান। তুমি 1 মিনিট দাঁড়াও, আবির আর কয়েকজনকে ডেকে নিয়ে আসি। বেচার অনেক মার খেয়েছে আমার হাতে। তুমি ওদের নিয়ে ক্যান্টিনে আসো, আমরা ক্যান্টিনে যাচ্ছি। ওকে। তারপর নাদিয়া নিহা ক্যান্টিনে চলে গেল। রাজ, আবির আর তার কয়েকটা ক্লাসমেটকে নিয়ে চলে গেল ক্যান্টিনে। তারপর সবাই মিলে আড্ডা দিতে দিতে খাবার খেতে লাগলো। তারপর খাওয়া দাওয়া শেষ করে যে যার ক্লাসে চলে গেল। রাজ তার ক্লাসে এসে একে একে সব ক্লাস শেষ করলো। তারপর ক্লাস থেকে বেরিয়ে গেটের কাছে দাঁড়িয়ে নাদিয়ার অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর নাদিয়া আর নিহা বেরিয়ে আসলো। তখন নাদিয়া নিহার উদ্দেশ্যে বলল, নিহা, তুই হেঁটে হেঁটে বাসায় চলে যা, আমি আর রাজ কোথাও থেকে ঘুরে আসি। যা যা, তোদেরই তো দিন। হায় আল্লাহ, আমি এসব দেখার আগে তুমি উপরে তুলে নিলে না কেন? তুই রাস্তার মধ্যে দাঁড়া, আমি গাড়ি দিয়ে তোর উপরে পাঠিয়ে দিচ্ছি। আমার এত তাড়াতাড়ি উপরে যাওয়ার ইচ্ছে নেই রে, এখনো বেঁচে আছি কার সাথে বিয়ে হবে দেখার জন্য, জামাই পিটানোর জন্য। হয়েছে, এখন যা এখান থেকে, আমরা ঘুরে আসি। আমার বান্ধবীকে পেয়ে আমাকে তাড়িয়ে দিচ্ছিস? যা ভাববি সেটাই, চল যা এখান থেকে। যাচ্ছি যাচ্ছি, তোদের প্রেম দেখার ইচ্ছে নেই আমার। আর একটা কথা, আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে আসবে, না হলে তো বুঝতেই পারছিস। ওকে, আনবো, এখন যা।
তারপর নিহা চলে গেল সেখান থেকে। রাজ আর নাদিয়া ঘুরতে বের হলো। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটা পার্কে চলে গেল তারা। নাদিয়া গিয়ে ঘাসের উপর বসলো আর রাজ নাদিয়ার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। নাদিয়া রাজের চুলে বিলি কেটে দিতে লাগলো। রাজ চোখ বন্ধ করে উপভোগ করছে। এমন সময় নাদিয়া হঠাৎ করে বলল, আজ থেকে তোর সিগারেট খাওয়া বন্ধ। তুমি কিভাবে জানলে আমি সিগারেট খাই? সেদিন রাতে তোর সাথে খাইতে দেখছিলাম। সিগারেট কেন খাই এটা ভাবতে এখন একটা সিগারেট লাগে, ছাড়বো কেমনে? তোর আজ থেকে সিগারেট খাওয়া বন্ধ। সিগারেট না খেলে আমি কি খাবো? আর সিগারেট না খেলে আমার সিগারেট খোর পিনিক ওঠে। কেন, আমার ঠোঁট খাবি? এটা বলে নাদিয়া লজ্জায় লাল হয়ে গেল। রাজ তো অবাক হয়ে নাদিয়ার দিকে তাকিয়ে আছে। তখন রাজ দুষ্টুমি করে বলল, আমার তো এখন সিগারেটের পিনিক উঠছে, আমি এখন তোমার ঠোঁট খাবো। এটা বলে রাজ তার মুখ নাদিয়ার মুখের কাছে নিয়ে গেল। নাদিয়ার গরম নিঃশ্বাস রাজ অনুভব করতে পারছে। রাজ আর নাদিয়ার শরীরে এক শিহরণ বয়ে যাচ্ছে। রাজ আর কোনো কিছু না ভেবে চার ঠোঁট এক করে দিল। নাদিয়া একটু পরে কেঁপে উঠল। নাদিয়া প্রথমে রেসপন্স না করলেও পরে রেসপন্স করে। এদিকে রাজ তো কোনো এক অনুভূতির শহরে ভাসছে। কেমন অনুভূতি তা আপনাদের বলে বোঝাতে পারবে না। এই অনুভূতি আপনারা বুঝতে পারবেন না, কারণ আপনারা অসহায় সিঙ্গেল শিশু। আপনাদের মতো সিঙ্গেল শিশুদের আর কিছু বলে কষ্ট দিতে চাই না। আপনারা আবার রাতে স্বপ্ন দেখবেন। প্রায় 5 মিনিট লিপ কিস করার পর রাজ নাদিয়াকে ছেড়ে দিল। দুইজনে হাঁপাতে লাগলো। নাদিয়া তো লজ্জায় কিছু বলছে না। তা দেখে রাজ বলল, আরেকটা দেই? এই না না, বিয়ের পর। তাহলে চলো বিয়ে করি। আর 4টা মাস অপেক্ষা কর, তারপর যত ইচ্ছা আদর করিস, না বলবো না। 4 মাস মানে 120 দিন অপেক্ষা করতে হবে। হরে আমার জুনিয়র লুচ্চা বয়ফ্রেন্ড রে, তারা তর সইছে না। আমি লুচ্চা না। আমার মামাতো বোন, চাচাতো বোন, খালাতো বোন থাকা সত্ত্বে আমি কারোর সাথে কথা পর্যন্ত বলি না। আশা করি দ্বিতীয়বার আমার লয়ালিটি নিয়ে প্রশ্ন তুলবে না। ওরে আমার কিউট জুনিয়র জামাইয়ের আমার প্রতি লয়ালিটি রে। বর আর হইলাম কই। হবে হবে, কিছুদিন অপেক্ষা করো, দেখবে বর থেকে বাবুর আব্বু হয়ে যাবে। আচ্ছা নাদিয়া, তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? তুমি ছেড়ে গেলে আমি নিজেকে সামলাতে পারবো না। তোমাকে নিয়ে আমার ভয় হয়। তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, আমি তোমায় ঠকাবো না কখনো। আর আমাকে নিয়ে তোমার ভয় করতে হবে না। আমি আমার দিকে খেয়াল রেখে আমি তোমায় ভালোবেসে যাব। তোমায় আমি অনেক ভালোবাসি আর অনেক বিশ্বাসও করি। আচ্ছা চলো, অনেক সময় হয়ে গেল, এখন ওঠা যাক। হ্যাঁ চলো। চলো। তারপর নাদিয়া আর রাজ ফুচকা খেতে গেল। একে অপরকে ফুচকা খাইয়ে দেওয়ার মাধ্যমে ফুচকা খাওয়া শেষ করলো। তারপর নিহার জন্য ফুচকা নিয়ে ওরা বাসায় আসতে লাগলো। রাজ বাইক চালাচ্ছে আর পেছন থেকে নাদিয়া জড়িয়ে ধরেছে। কাল ছিল এক ভিন্ন সম্পর্ক আর আজ এক ভিন্ন সম্পর্ক দুইজনের মাঝখানে। নাদিয়া পেছন দিক থেকে রাজকে জড়িয়ে ধরায় রাজের এক অদ্ভুত ফিলিংস হচ্ছে, যা আপনাদের মতো সিঙ্গেল পোলাপান বুঝবে না। যান বাসায় গিয়ে আসি খান, সিঙ্গেল থাকতে লজ্জা করে না? তারপর রাজ আর নাদিয়া বাসায় চলে আসলো। নাদিয়া তার বাসায় যাওয়ার আগে একটা ফ্লাইং কিস ছুঁড়ে দিল। রাজ বুকে হাত দিয়ে নাদিয়ার যাওয়ার দিকে তাকিয়ে রইল। নাদিয়া তার বাসার ভেতরে ঢুকে গেল। রাজও তার বাসার কলিং বেল চাপ দিল। কিছুক্ষণ পর নিহা এসে দরজা খুলে দিল। নিহা রাজকে উদ্দেশ্য করে বলল, কিরে, প্রেম করা হলো? তার বলতে, তোর মতো সিঙ্গেল নাকি আমি? তুই এসে প্রেম টেম বুঝবি না। আমি সিঙ্গেলই ভালো আছি, আমার প্যারা নেওয়ার ইচ্ছা নাই। কয়েকদিন পর বুঝতে পারবি প্যারা কাকে বলে। আর ও যে গুন্ডি, সামনে দেখিস প্যারা কাকে বলে। জানি, আর তুই আমারে চিনিস না। ওর গন্ডি স্বভাব ভালো করে দেবো কয়েকদিনে। যাই হোক, ওরে কখনো কষ্ট দিস না। এমনি গুন্ডি, কিন্তু ওর মনটা অনেক ভালো। আমার বান্ধবী বলে বলছি না, ওর মতো মেয়ে হয় না। জানি আমি, তোকে বলতে হবে না। ভেতরে আসতে দে। আর এই নে তোর ফুচকা। এই বলে রাজ নিহাকে ফুচকা দিয়ে চলে আসলো তার রুমে। আর নিহা তো ফুচকা পেয়ে খুশি। বুঝি না ভাই, মেয়ে মানুষ এত খুশি হয় কেন ফুচকা পেলে? কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তারপর রাজ রুমে গিয়ে ফ্রেশ হয়ে দিল এক ঘুম, কারণ অনেক ক্লান্ত হয়ে আছে। সন্ধ্যার সময় রাজের ঘুম ভাঙে কানে নাকে সুরসুরি হওয়ার কারণে। রাজ ঘুমু ঘুমু চোখে তাকিয়ে দেখে নাদিয়া তার চুল দিয়ে রাজের নাকে কানে সুরসুরি দিচ্ছে। রাজ এটা দেখে নাদিয়াকে বুকের সাথে চেপে ধরল। রাজ নাদিয়াকে শক্ত করে বুকের সাথে চেপে ধরতেই নাদিয়া চমকে যায়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে রাজের থেকে ছাড়িয়ে নেয়। তখন রাজ বলল, কখন এলে? এই তো এখনই এসে দেখলাম তুমি ঘুমাচ্ছ, তাই দুষ্টুমি করতেছিলাম। ও
আচ্ছা তুমি থাকো, আমি ফ্রেশ হয়ে নেই। তারপর রাজ ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। নাদিয়া রাজের ঘরটা ভালোভাবে দেখতে লাগলো। কিছু কিছু জিনিস অগোছালো ছিল, তা গুছিয়ে দিচ্ছে। গুছিয়ে বিছানায় গিয়ে বসে ফোন চালাতে লাগলো। প্রায় 5 মিনিট পর রাজ ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নাদিয়া পুরো ঘরের লুক চেঞ্জ করে ফেলেছে। রাজ আর কিছু বলল না। তখন নাদিয়া বলল, এই সাথে চলো, নিহা সেখানে আমার জন্য অপেক্ষা করছে, সবাই মিলে আড্ডা দেওয়া যাবে। চলো। তারপর রাজ আর নিহা ছাদে চলে আসলো। এসে দেখে নিহা ফোন চালাচ্ছে। তারপর রাজ নাদিয়ার কোলে মাথা দিয়ে দোলনায় শুয়ে পড়ল। নিহা কিছু বলছে না, এদের কাহিনী দেখছে আর আফসোস করছে। এভাবেই 3 জন আড্ডা দিতে লাগলো। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর সবাই নিচে নামলো। তারপর সবাই মিলে রাতে ডিনার করে নিল। নাদিয়া চলে গেল তার বাসায় আর রাজ চলে এলো তার রুমে। রাজ বসে বসে গেমস খেলতে লাগলো। কিছুক্ষণ গেম খেলে ঘুমানোর প্রস্তুতি নিবে এমন সময় ফোনটা বেজে ওঠে। তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার, তাই রিসিভ করলো না। এভাবে 2-3 বার ফোন দিতে লাগলো আর রাজ ফোন কেটে দিতে লাগলো, কেননা রাজ কোনো অপরিচিত নাম্বার রিসিভ করে না। 2-3 বার কল কেটে দিতেই টং করে একটা মেসেজ এলো। রাজ তাকিয়ে দেখে মেসেজটায় লেখা, আমি নাদিয়া বলছি, ফোনটা রিসিভ করো তাড়াতাড়ি, না হলে খারাপ কিছু হয়ে যাবে। এটা দেখতেই রাজ হালকা ভয় পেতে লাগলো। অনেকবার ফোন কেটে দিছে, না জানি কত রেগে আছে। রাজ আরও কিছু ভাবার আগেই আবারও ফোনটা বেজে উঠল। সাথে সাথে রাজ ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে নাদিয়া বলল, তোরে কতবার ফোন দিলাম, ধরলি না কেন? ইচ্ছে করছে তোরে বাসায় গিয়ে মেরে আসি। আমি কি জানি নাকি এটা তোমার নাম্বার? আর আমি আননোন কোনো নাম্বারে ফোন রিসিভ করি না। নাম্বারটা সেভ করে রাখ, আমি যদি ফোন দেই সাথে সাথে রিসিভ করবি, যে অবস্থাতেই থাকিস না কেন। আর যদি রিসিভ না করিস তাহলে তোর কপালে দুঃখ আছে। ঠিক আছে, আর ভালোভাবে তো কথা বলতে পারো। কে ভালোবাসার মানুষের সাথে এভাবে কথা বলে? আমার রাগ উঠলে আমি এর চেয়ে ভালোভাবে কথা বলতে পারি না, তাই আমাকে রাগাবি না কোনো সময়। ওকে, রাগাবো না। এখন তো ঠিকভাবে কথা বলো। ঠিক আছে বাবু, ঠিকভাবে কথা বলছি। ও লে 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 লে, আমার বাবুটা এখন কি করে? ফাজলামো করো আমার সাথে। তোমার বাবুটা এখন ঘাস কাটে। কাটবা? কি ঘাস। এভাবে দুষ্টু মিষ্টি কথার সাথে দুষ্টুমি করতে করতে রাত প্রায় 1টা বেজে গেল। রাজের অনেক ঘুম পাচ্ছে। তখন রাজ নাদিয়াকে উদ্দেশ্য করে বলল, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। ফোন রাখলাম। এই একদম ফোন রাখবি না। তো আমি এখন কি করব? আমার ঘুম পাচ্ছে অনেক। আচ্ছা একটা কাজ কর, আমাকে ভিডিও কল দে, তারপর ফোনটা এক সাইডে রেখে ঘুমিয়ে পড়, যেন তোর মুখ ভালোভাবে দেখা যায়। এখন দেখার কি আছে? আমার ঘুম পাচ্ছে না এখনই, তুই ফোন দিবি কিনা বল। দিচ্ছি। কি আর করার, রাজ ভিডিও কল দিয়ে ফোনটা এক সাইডে রেখে দিল, যেন নাদিয়া স্পষ্টভাবে তার মুখ দেখতে পায়। তারপর রাজ ঘুমোতে লাগলো আর নাদিয়া রাজের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর নাদিয়াও রাজের দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়ল। প্রায় সকাল 8টার সময় রাজের ঘুম ভাঙে নাদিয়ার ডাকে। রাজ ভালোভাবে তাকিয়ে দেখে রুমে তো নাদিয়া কোথাও নেই। ভাবছে কই থেকে, আর রুমের দরজাও তো লক করা। এমন সময় নাদিয়া বলল, আরে গাধা, ফোনের মধ্যে দেখ। রাজ ফোনের দিকে তাকিয়ে দেখে এখনও ভিডিও কল প্লে করা আছে, তার মধ্যে দিয়ে নাদিয়া রাজকে ডাকছে। রাজ ফোনটা হাতে নিয়ে তাকিয়ে দেখে চার্জ প্রায় ফুরিয়ে এসেছে। তারপর রাজ নাদিয়ার সাথে কিছু কথা বলে ফোনটা চার্জে দিয়ে ফ্রেশ হতে গেল। এভাবে চলতে লাগলো নাদিয়া আর রাজের জীবন। দিনে কলেজে খুনসুটিময় আড্ডা আর বিকেলে ঘুরতে যাওয়া, রাত প্রায় 1টা পর্যন্ত ফোনে কথা বলা, এভাবেই কাটতে লাগলো তাদের দিন। যা বলে বোঝানোর মতো না। দিন দিন নাদিয়া আর রাজের সম্পর্কটা আরও গভীর হচ্ছে। তার সর্বস্বটা দিয়ে নাদিয়াকে ভালোবাসে আর নাদিয়াও সেম। রাজ প্রায় পুরোপুরি নাদিয়ার উপর নির্ভরশীল। নাদিয়া যেটা বলবে রাজ সেটাই করবে, যেটা করতে বারণ করবে সেটা করবে না। রাজের পুরো জীবন জুড়ে শিরা উপশিরায় মিশে গেছে নাদিয়া। রাজের জীবনে নাদিয়া ছাড়া আর কিছুই নেই। কয়েকদিনের সম্পর্ক হলেও রাজ অসম্ভব ভালোবাসে আর বিশ্বাস করে নাদিয়াকে। এভাবেই যেতে লাগলো তাদের দুষ্টু মিষ্টি দিন। এভাবেই চলে গেল প্রায় 3 মাস। সামনে তাদের এক্সাম।
কিন্তু ভালোবাসায় কোনো ছাড় নেই। সামনে এক্সামের পড়াশোনার চাপ থাকা সত্ত্বেও এক বিন্দু পরিমাণ ভালোবাসা তাদের মধ্যে কমই নেই। এক বিন্দু পরিমাণ অবহেলা কেউ কাউকে করে না। রাজ আর নাদিয়ার সম্পর্ক দেখে অনেকে জ্বলে, কেন তাদের সম্পর্কে এরকমভাবে হয় না। নিহার, আবির সহ রাজের সব ফ্রেন্ডাই খুশি, কারণ দুজন দুজনকে অসম্ভব ভালোবাসে, যা বলে বোঝানোর মতো না। এভাবে চলে গেল 3 মাস। রাজ আর নাদিয়া ক্যাম্পাসে আড্ডা দিচ্ছে, এমন সময় একজন এসে বলল, রাজ, তোমাকে প্রিন্সিপাল স্যার ডাকছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসতেছি। ঠিক আছে। নাদিয়া তুমি এখানে থাকো, আমি আসতেছি। ঠিক আছে যাও, আমি যাব কি? না, তোমার যেতে হবে না, তুমি এখানে বসো, আমি 5 মিনিটে আসতেছি। আচ্ছা। তারপর রাজ চলে গেল প্রিন্সিপালের রুমে। গিয়ে দেখে প্রিন্সিপাল স্যার বসে বসে কিছু ফাইল ঘাঁটছে। তা দেখে রাজ বলল, স্যার আমি আসবো? আরে রাজ, আসো, ভিতরে আসো। স্যার আমায় ডেকেছিলেন? আসলে তো তোমাদের এক্সাম, তাই পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ স্যার, ভালোই। যে কারণে তোমাকে ডেকেছিলাম তা হলো, তুমি তো আমার পুরনো কলেজের কাগজপত্র এখানে এনে দিলে না। তোমার সমস্যার কারণে আমি বলেছিলাম পরে এনে দিতে। তুমি যদি এখন কাগজপত্র না এনে দাও তাহলে তো তুমি পরীক্ষা দিতে পারবে না। আসলে স্যার আমার মনে ছিল না। আচ্ছা, আমি 2-1 দিনের ভেতরে গিয়ে নিয়ে আসবো সব কাগজপত্র। আচ্ছা ঠিক আছে, আর মন দিয়ে পড়াশোনা করো, এক্সামের আর কয়েকদিন দেরি মাত্র। ঠিক আছে স্যার, এখন আসি স্যার তাহলে। ঠিক আছে, এসো। তারপর রাজ প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে নাদিয়ার কাছে আসতে লাগলো, আর কিছু একটা চিন্তা করতে লাগলো। তারপর রাজ নাদিয়ার কাছে চলে এলো। রাজকে চিহ্নিত দেখে নাদিয়া বলল, কি হয়েছে? তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? আরে না, এমনি। প্রিন্সিপাল স্যার কি বলল? আমার ভর্তির সময় আমি আমার পুরনো কলেজের কাগজপত্র নিয়ে আসিনি, সময় নিয়েছিলাম কয়েকদিনের জন্য, সেজন্য ডেকেছিল। ও, তাহলে কি তুমি এখন চট্টগ্রামে যাবে? তুমি কিভাবে জানলে আমি আগে চট্টগ্রাম থাকতাম? নিহা বলছে। ও আচ্ছা। তা কোন দিন যাবে কাগজপত্র আনতে? ভাবতেছি আজকে রাতে গাড়িতে উঠবো, তাহলে কাল সকাল সকাল পৌঁছে যাব কলেজে। ও আচ্ছা, তাহলে চলো এখন একটু ঘোরাঘুরি করে বাসায় যাই, ক্লাস করতে হবে না। আচ্ছা চলো। তারপর রাজ আর নাদিয়া ঘোরাঘুরি করে বিকেলে বাসায় চলে এলো। রাজ বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল, কেননা সারা রাত জার্নি করতে হবে। সন্ধ্যার সময় নিহা এসে ডেকে দিল। তারপর রাজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হতে লাগলো। রেডি হয়ে নিচে এসে সবার সাথে খাবার খেয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। বাড়ির বাইরে বের হতে দেখে নাদিয়া দাঁড়িয়ে আছে। তা দেখে রাজ বলল, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? জানি না। রাজ কিছু না বলে নাদিয়াকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু এঁকে দিল। তা দেখে নাদিয়া লজ্জা পেল। রাজ বলল তখন, সাবধানে দেখো, মাত্র 2 দিনেরই বিষয়ে যাবো আর আসবো। সাবধানে যেও, আর কোনো সমস্যা হলে ফোন দিও। আর আমি ফোন দিলে ধরো, না হলে তো বুঝতেই পারছিস কি হবে। হ্যাঁ। তারপর রাজ নাদিয়ার থেকে বিদায় নিয়ে চলে এলো বাস স্ট্যান্ডে। তারপর একটা চট্টগ্রামের উদ্দেশ্যে টিকিট কেটে আধা ঘন্টা পর গাড়িতে উঠে পড়ল আর চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলো। তারপর রাজ নাদিয়াকে ফোন দিল। প্রায় সারা রাত নাদিয়ার সাথে কথা বলে বলে কাটিয়ে দিল। প্রায় 8টার সময় রাজ চট্টগ্রাম পৌঁছে যায়। বাস থেকে নেমে রাজ ফোনটা বের করে ফোন দিল রানাকে। রানা কে হয়তো এতদিনে ভুলেই গেছেন। রানা হলো রাজের বন্ধু পুরনো কলেজে। রাজ কয়েকবার ফোন দিল রানাকে, কিন্তু ফোনটা বন্ধ আসছে। তা দেখে রাজ একটু চিন্তিত হলো, রানা আবার কিছু হয়ে গেল নাকি। রাজ আর কোনো কিছু না ভেবে একটা গাড়ি নিল। তারপর আসতে লাগলো সেই জায়গায় যেখানে রাজ আগে থাকতো। প্রায় আধা ঘন্টা পর চলে এলো সেই কাঙ্ক্ষিত জায়গায়। রাজ বাসার সামনে এসে 2-3 বার কলিং বেল চাপ দিতেই রানা চোখ মুছতে মুছতে এসে দরজা খুলে দিল। চোখের সামনে রাজকে দেখে রানা অবাক হয়ে বলল, কিরে, আমি স্বপ্ন দেখছি নাকি? তুই আবার এত সকাল সকাল? আরে স্বপ্ন না, সত্যি। কিন্তু তুই এত সকাল সকাল হঠাৎ, কিছু হয়েছে নাকি? আরে না, কলেজ থেকে কিছু কাগজপত্র নিতে হবে, তাই আসলাম। ও আচ্ছা, আয় ভিতরে আয়। আর আমাকে বলে আসতে পারতি তো, তোকে আনতে যেতাম। কতবার ফোন দিলাম কিন্তু ফোন বন্ধ আসছে। আসলে চার্জ নাই, বন্ধ হয়ে আছে। তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি আসছি। ওকে।
তারপর রাজ রুমে এসে ফ্রেশ হয়ে নিল। তারপর কিছুক্ষণ ফোনে নাদিয়া আর তার আব্বু আম্মুর সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ হতেই রানা সকালের জন্য নাস্তা নিয়ে এলো। তারপর দুজনে নাস্তা করে নিল। দুজনে সোফায় বসে আছে। এমন সময় রাজ বলল, নিলয়ের কি অবস্থা? আগের মতোই সুস্থ হয়ে এসেছে এখন, তোকে খুঁজে বেড়াচ্ছে পাগলের মতো। আমি একটা জিনিস এখনো বুঝতে পারছি না, ওরে সেদিন রাতে এত বাজেভাবে মারলো কে? যে মারুক ভালো করেছে, আমি মারতে পারলে তো আরো ভালো লাগতো। ওর জন্য তুই আমার কাছে দূরে, আর তোর জন্যই ওই আমার হাত থেকে বেঁচে আছে। আরে না, ওর কারণে না, এমনি বাসায় যায় না 2 বছর ধরে, আব্বু আম্মু রাগ করেছিল তাই। ও কিন্তু আজ যদি কলেজে দেখে তাহলে কিন্তু বিশাল বড় একটা ঝামেলা লেগে যাবে। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। আজ যদি কোনো ঝামেলা করতে আসে, এবার আর পার পাবে না, গেড়ে রেখে দেব। আগে গিয়ে দেখি না কি হয়। হুম, আজের একটা বিহিত করতেই হবে। আচ্ছা, আমার একটা কথা বল। বল। তুই চাইলে তো ওর কাহিনী শেষ করে দিতে পারিস, তাহলে তুই ওরে কিছু করতেছিস না কেন? বুঝলাম না। এখানে থাকলে ওর গায়ে হাত তুলতে হবে, তাই সেই কারণে তুই এখান থেকে চলে গেছিস, সেটা আমি জানি, কিন্তু কেন? আজ নিলয় আমাদের কি ছিল আগে? বেস্ট ফ্রেন্ড। এখন বল তুই আমার কি ভাবিস? বেস্ট ফ্রেন্ডের চেয়ে বেশি নিজের ভাই মনে করি তোকে। তাহলে তোর আর আমার সম্পর্কে যদি কাল কোনো কারণে নষ্ট হয়, তাহলে আমার গায়ে তুই হাত তুলবি? না, কখনোই না। সেই কারণে আমি ওর সাথে ঝামেলা করতে চাই না। ও ওর মতো থাকুক, আমরা আমাদের মতো। এটা নিয়ে আর বাড়াবাড়ি করবি না। আচ্ছা, নিলয় যদি কোনো ঝামেলা করে, আমি শিওর কোনো না কোনো ঝামেলা হবেই আজ তোকে দেখলে। হ্যাঁ জানি, তার জন্য আমরা প্রিপারেশন নিয়ে যাব। তুই পোলাপান ঠিক করে রাখিস। ওকে, আচ্ছা তুই ঘুমা, অনেক জার্নি করে এসেছিস। আচ্ছা, পোলাপান রেডি করে রাখিস। আরেকটা কথা, 2 ঘন্টা পর আমাকে ডেকে দিবি। আচ্ছা ঠিক আছে, তুই ঘুমা। এই বলে রানা চলে গেল। রাজও ঘুমিয়ে পড়ল অনেক ক্লান্ত থাকায়। প্রায় 2 ঘন্টা পর রানা এসে রাজকে ডেকে দিল। রাজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। রাজ আর রানা সোফায় বসে আছে। তখন রাজ বলল, কিরে, পোলাপান রেডি আছে? যদিও পোলাপাইন লাগবে না, আমরাই যথেষ্ট, তবুও কয়েকটা পোলাপাইন রেডি করে রেখেছি। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা, তুই আমার সাথে থাকবি না। যদি আমি ইশারা করি তাহলে আসবি, না হলে না। যদি ওদের আমি একাই দেখে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি তোর পাশেই থাকবো। আচ্ছা ঠিক আছে, চল যাওয়া যাক। চল। তারপর রাজ আর রানা চলে এলো কলেজের উদ্দেশ্যে। রাজ ভালোভাবে তার G18 গানটা ভালোভাবে গুঁজে নিল কোমরে। কলেজে আসতেই রানা কলেজের থেকে দূরে সরে গেল। রাজ কলেজের ভেতরে গিয়ে দেখলো নিলয় কোথাও নেই। তাই রাজ ভাবলো, যাক ভালোই হয়েছে, না হলে কি আবার কখন ঝামেলায় জড়াবে। এইভাবে রাজ সেই চিরচেনা ক্যাম্পাস ধরে হেঁটে চলে গেল প্রিন্সিপাল রুমে। রাজ প্রিন্সিপালের রুমের সামনে গিয়ে বলল, স্যার আসতে পারি? আরে আজ এতদিন পর আসো। রাজ ভেতরে গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ল। তখন প্রিন্সিপাল স্যার রাজকে বলল, রাজ, তুমি কোথায় ছিলে, তাও আবার এতদিন ধরে? ও আচ্ছা, বুঝলাম। তা এতদিন পর হঠাৎ করে কি মনে করে এসলে? ও আচ্ছা, তুমি 2 মিনিট দাঁড়াও, আমি বুঝিয়ে দিচ্ছি। এই বলে প্রিন্সিপাল স্যার ছাড়পত্র দিয়ে দিল আর কিছু গুরুত্বপূর্ণ কাগজ। তখন রাজ বলল, স্যার তাহলে আমি আসি? ঠিক আছে, সাবধানে যাও আর মন দিয়ে পড়ালেখা করো, সামনে তোমাদের এক্সাম। হ্যাঁ তাহলে আমি আসি, আর ভালো থাকবেন স্যার। আচ্ছা এসো। তারপর রাজ কাগজপত্র নিয়ে প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে ক্যাম্পাস ধরে হেঁটে আসছে। এমন সময় কেউ পেছন থেকে দিল রাজের পিঠে একটা লাথি। সাথে সাথে রাজ মুখ থুবড়ে পড়ে গেল মাটিতে। রাজ উঠে দেখে নিলয় তার সামনে দাঁড়িয়ে আছে, আর তার সাথে কিছু পোলাপান। রাজের ঠোঁট কেটে গেছে, রক্ত পড়ছে। রাজ তার ঠোঁটে থাকা রক্ত মুছে নিয়ে নিলয়ের উদ্দেশ্য করে বলল, দেখ নিলয়, আমি কিন্তু এখানে ঝামেলা করতে আসিনি। খামোখা ঝামেলা না করে আমাকে যেতে দে। কিরে, তোরে যেতে দেবো? হাসাইলি। আমারে মারার সময় মনে ছিল না আমি নিলয়, অন্য কেউ নয় যে মেরে চলে যাবি আর কেউ কিছু বলবে না। দেখ নিলয়, ঝামেলা সৃষ্টি করিস না। আমি তোকে সেদিন রাতে মারিনি। চুপ, একদম চুপ, মিথ্যা কথা বলবি না। তোর জন্য আমি 3 মাস
হসপিটালের বেডে কাটিয়েছি, আর তুই কিভাবে ভাবলি আমি তোকে ছেড়ে দেব? দেখ, আমি তোকে এখনো বলছি আমি তোর গায়ে হাত দেইনি। আচ্ছা মানলাম তুই আনার গায়ে হাত দিস নেই, তাহলে তুই পালিয়ে গেলি কেন? এই আমি রাজ কখনো ময়দান ছেড়ে পালাই না। আর এখানে থাকলে আমি জানতাম যে তুই আমার কথাই বলবি যে আমি তোকে মেরেছি, তাই তোর সাথে ঝামেলা করে তোর গায়ে হাত তুলতে চাই না আমি, তাই আমি চলে গিয়েছিলাম। কিন্তু দেখ, এখন ঝামেলা করলে কিন্তু সত্যি সত্যি তোর অবস্থা খারাপ হয়ে যাবে। কি তুই আমার অবস্থা খারাপ করবি? দেখ তোর কি অবস্থা করি আজকে। এই বলে নিলয় রাজের বুক বরাবর একটা লাথি মেরে দিল। রাজ লাথি খেয়ে আবারও নিচে পড়ে গেল। রাজ উঠে সবাইকে মারতে লাগলো, কারণ ওরা 4-5 জন ছিল, যেগুলো রাজের কাছে কোনো ব্যাপারই না। রাজ এক এক করে সবাইকে হকি স্টিক দিয়ে মারতে লাগলো। নিলয় নিচে পড়ে আছে আর রাজ বেঘরে মারছে তাকে। এমন সময় কেউ রাজের পেছন দিয়ে হকি স্টিক দিয়ে এক বাড়ি দিল। রাজ বাড়ি খেয়ে মাথায় হাত দিল। মাথা থেকে প্রচুর ব্লিডিং হতে লাগলো। রাজ মাথায় হাত চেপে ধরে ঘুরে সামনে তাকিয়ে দেখে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে নিলয়ের ডান হাত রাফি। রাফি সজোরে দিল রাজের বুকে এক লাথি। রাজ মাথায় হাত চেপে ধরে মাটিতে পড়ে গেল ছিটকে। এটা দেখে রানা তার ছেলে পেলে নিয়ে আসতে চাইলে রাজ হাতের ইশারায় না করে দেয়, যেন কিছুই হয়নি রাজের। রাজ মাটিতে পড়ে আছে। এমন সময় রাফি হাত বাড়িয়ে দিল নিলয়কে মাটি থেকে তুলতে। রাজ তার কোমরে হাত দিয়ে G18 বের করতে যাবে, এমন সময় রাফি নিলয়কে মাটি থেকে একটু উঠিয়ে আবার বুকে লাথি দিয়ে নিচে ফেলে দিল নিলয়কে। রাফির লাথি খেয়ে নিলয় নিচে পড়ে গেল। রাজ আর নিলয় দুজনেই অবাক হয়ে তাকিয়ে আছে। রাজ তার কোমর থেকে G80টা বের করলো না। নিলয়কে লাথি দিয়ে নিলয় আর রাজের দিকে তাকিয়ে উচ্চস্বরে হাসতে লাগলো রাজ। তখন রাজু নিলয়কে উদ্দেশ্য করে বলল, কিরে নিলয়, অবাক হচ্ছিস? অবাক হওয়ারই কথা। অনেক দিনের মাস্টারমাইন্ড প্ল্যান কাজে লাগলো আমার। প্লেন? কিসের প্লেন? কেন এই সব কিছুর? এই সব কিছুর মানে? আরে এত অস্থির হচ্ছিস কেন? তোদের সব বলবো আজকে, না হলে তোদের মরার পরও আফসোস থেকে যাবে। আচ্ছা শোন তাহলে। আচ্ছা, তোর মনে আছে তুই একটা মেয়েকে অসম্ভব ভালোবাসতি, যার কারণে তোর আর রাজের মধ্যকার বন্ধুত্ব নষ্ট হয়ে তোরা একে অপরের শত্রুতে পরিণত হয়েছিস, যেখানে রাজের কোনো দোষ ছিল না, সব আমার প্ল্যান করা। আচ্ছা শুরু থেকে বলি, তুই মেয়েটাকে একটু বেশি জান প্রাণ দিয়ে ভালোবাসতি, যেটা আমরা সবাই জানতাম। তুই একটু ভীতু টাইপের থাকার কারণে তুই একটা চিঠি লিখে রাজকে দিয়েছিলি মেয়েটাকে দেওয়ার জন্য, মনে আছে? মনে আছে। সেটা আজ আবার চিঠি পাল্টে সে লাভ লেটার দিয়েছিল আর আমার নামে বাজে বাজে কথা বলছিল। আমি কাউরে কোনো চিঠি দেইনি। আমি তো চিঠিটা রাফিকে দিয়ে চলে এসেছিলাম, যাতে ওই মেয়েটাকে দিয়ে দেয়। আরে আমার কথা শোন, মরার জন্য মনে হয় উতলা হয়ে উঠছিস কেন? চিঠিটা তুই রাজকে দিয়ে চলে যাওয়ার পর রাজের ফোনে একটা ফোন আসে, তার আব্বু নাকি অসুস্থ, তাই রাজ চিঠিটা আমার হাতে দিয়ে চলে গেছিল। আর আমিও সেই সুযোগটা কাজে লাগালাম। রাজের নামে লিখে একটা লাভ লেটার লিখে তোর নামে সব বাজে বাজে কথা বলে রাজের নাম লিখে মেয়েটাকে চিঠিটা দিলাম, যার ফলে তুই পরের দিন মেয়েটাকে প্রপোজ করায় মেয়েটার জুতা দিয়ে তোর মুখে বাড়ি মেরে পুরো ক্যাম্পাসের সামনে অপমান করেছিল, যেখানে রাজ বেচারা ফেসে গেল। আর তুই এটার জন্য শুধুমাত্র রাজকে দায়ী করছিলি। যেখান থেকে তোদের শত্রুতা শুরু, তারপর আমি আস্তে আস্তে তোদের উস্কানি দিয়ে তোদের শত্রুতার চরম পর্যায়ে বাড়ি তুললাম, মারামারি পর্যায়ে। এতো করে তোর লাভ কি? তুই কেন আমাদের বেস্ট ফ্রেন্ডশিপটা নষ্ট করে একে অপরকে শত্রু বানালি? তোরা যখন থেকে কলেজে এসেছিলি, তোদের কারণে আমি ড্রাগস পাচার করতে পারতাম। আমি পুরো কলেজে রাজত্ব করতাম, ড্রাগস পাচার করতাম, কিন্তু তোরা এসে সব নষ্ট করে দিলি। আমার নিজের কলেজে আমি রাজত্ব করতে পারতাম না, শুধু তোদের কারণে। আরও অনেক ক্ষতি হয়েছে আমার, শুধু তোদের কারণে। তোদের বন্ধুত্ব এতটাই মজবুত ছিল যে আমি কিছু করতে পারতাম না, তাই আমি আস্তে আস্তে তোদের সাথে মিশে যাই। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে তোদের শত্রুতা বাড়িয়ে আর আগের মতো ড্রাগস পাচার করতে লাগলাম। ওই দিন রাতে তো আমি নিলয়কে মারিনি, তাহলে কি তুই? আমি ওই দিন রাতে নিলয়কে মেরেছিলাম কিছু পোলাপান দিয়ে, মুখে মাস্ক লাগিয়ে। আর আসার সময় তোর নাম বলেছিলাম, যার কারণে নিলয় ভেবেছে তুই ওকে মেরেছিস। ওই দিন রাতে আমাকে না মেরে ফেলে বাঁচিয়ে রাখার কারণ কি? ওই দিন রাতে মেরে ফেললে আজ এই কাঙ্ক্ষিত দিন আসতো না। তোরে যদি মেরে ফেলতাম তাহলে রাজকে যে
কোনোভাবে আমাকে খুঁজে বের করে মেরে ফেলতো, কারণ রাজ তোকে কোনো বেস্ট ফ্রেন্ড ভাবে, তাই তোর গায়ে হাত তুলে না। আর আমি যদি তোকে মেরে ফেলতাম, রাজ তোর খুনি মানে আমাকে খুঁজে বের করে মেরে ফেলতো। তাই ওই দিন রাতে তোরে আধা মরা করে রেখেছিলাম, যেন তুই সুস্থ হয়ে রাজকে মেরে ফেলার জন্য খুঁজে বেড়াস, আর তুই বোকার মতো আমার কথা ধরে রাজকে মারতে আসবি। যদিও এই কাঙ্ক্ষিত দিনটি 3 মাস আগে আসার কথা, তবুও রাজ চলে যাওয়ায় সেই কাঙ্ক্ষিত দিনটি আজ এলো। তোদের একসাথে মারবো আমি। হ্যাঁ, এবার রেডি হওয়া মরার জন্য। আরে তুই আমার এখনো চিনিসনি। আমি যদি আমার পুরনো রূপ আরে তুই এখন আমারে চিনিসনি। আমি যদি আমার পুরনো রূপ ধরি, তাহলে এখানে একটা মানুষও বেঁচে থাকবে না। যা, এবার উপরে যা, ইয়োর টাইম ইজ ওভার। এমন সময় এমন এক কাণ্ড ঘটে গেছে। তো কি ঘটেছে, এরপর কি হবে, এটা জানতে হলে অবশ্যই পরের পর্বে অপেক্ষা করতে হবে। এরপরে এই সবগুলো একসাথে দেওয়া হবে। তো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে কমেন্ট করবেন। দেখা হচ্ছে আবারও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।